এইটার মানে ওই যে কানেক্টিভিটি ব্যাপারটা এবং অর্গানাইজড ব্যাপারটা রাদার দ্যান ওই যে আমি অনেকগুলো ডক, অনেকগুলো ওভারলেপ এসব ইউজ করতেছি, তার চাইতে মনে হয়েছে যে আফটার ডুইং এভরিথিং আই নো ওয়্যার ইচ অফ মাই টপিকস আর, হাউ দে আর অর্গানাইজ। নাও আই হ্যাভ এ ক্লিয়ার ভিউ অফ ইট। আগে আমার ইভেন আমি যদি আমার আগের কাজগুলোও দেখি, এখনো খুব মেসি লাগে, তো আমাকে খুব কষ্ট করে খুঁজে খুঁজে বের করতে হয়। এই জন্য আমার মনে হচ্ছে যে আমি এখন যাই করি না কেন, ওই একটা ডকে গিয়ে সবকিছু লেখা, তারপর আবার হয়তো ওভারলিফে হয়তো আমার এরকম কিছু টক অনেকগুলো টেক্সট থাকলো, আহ, ওইটার চাইতে আমি এখানে চলে আসি। আমি এখন আর একটু অর্গানাইজড ওয়েতে আসবো। তারও আগে আমি আসলে পেন অ্যান্ড পেপারস, এভরিওয়ান স্টার্টেড উইথ লাইক পেন অ্যান্ড পেপারস। এখন এই পেন অ্যান্ড পেপারস হচ্ছে কোনটা কখন একটা পেজ খুঁজে মানে হারাই গেল না, হাউ ক্যান আই কানেক্ট দোজ থিংস। সো অল আন্ডার দ্য হুড, একটা অ্যাম্ব্রেলার নিচে সবকিছু থাকা, সবকিছুর ভিতরে কানেক্টিভিটি খুঁজে বের করা, এটা ইভেন আমার প্যাটার্ন অফ, আমি কোনো একটা টপিক কিভাবে প্রোগ্রেস করতেছে ওই প্যাটার্নটা লার্ন করতে আসলে হেল্প করে। আমি এখন না কানেক্টিভিটিটা ডিফাইন করতে পারতেছি। লাইক আগে হচ্ছে যে ওকে, সামথিং আই এম ডুইং, ফাইন, ইজ ডান, একটা পেপার ডান, নাও হোয়াট, নাও উইচ পার্ট আই হ্যাভন্ট এক্সপ্লোরড দ্যাট মাচ, তাই না? দেখা গেল যে আমার 10টা পয়েন্ট আছে, আমি 10টা পয়েন্টের 3টা জিনিস আমি একটা জায়গায় আমি অপটেন করতে পারছি, বাট তার সাথে কানেক্টেড আরো 7টা জিনিস আছে। নাও আমি যতক্ষণে বিভিন্ন ম্যাটেরিয়াল গ্যাদার করছি বা জিনিসগুলো আমি সাজাইছি, দেখা গেল যে এই 7টার কোন জিনিসটা প্রায়োরিটি হবে, কোন জিনিসটাকে আরেকটু ফ্ল্যাশ আউট করতে হবে, তারপর ওটাকে একটা সার্টেন পয়েন্টে নিয়ে যেতে হবে, ওইটা ওই নলেজ গ্রাফ থেকে না ভালো মতো বোঝা যায়, হুম, রেদার দেন আমার অনেকগুলো ডকুমেন্ট এখানে সেখানে ছড়ায় আছে। এখন নোটবুক এলএম বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ। তো এই যে মিডিয়াম যে আর্টিকেলটা যে লিখেছে, সে যেটা করেছে হচ্ছে অনেকগুলো পেপার নিয়ে নোটবুক এলএমকে দেওয়ার পর সে একটা সামারি বের করছে। সামারিগুলো নিয়ে সে যখন অবসিডিয়ান আবার নিয়ে আসছে, অবসিডিয়ান মেড দোজ কানেকশনস, ইন্টারেস্টিং। অ্যান্ড দেন ওখান থেকে সে বুঝতে পারছে, বা ওখান থেকে সে তার আইডিয়াগুলোকে আরেকটু রিফাইন করার চেষ্টা করছে, কানেক্টিভিটি থেকে বের করে কোন নোটটার ইম্প্যাক্ট কতটুকু, এভাবে নিয়ে দেখা গেলো যে ওইখানে সে আরো ফোকাস করার চেষ্টা করছে, অর্থাৎ তার রিসার্চটা আরো ডিরেক্টিভ অ্যাপ্রোচ হলো। মানে অ্যান্ড্রেস কার্পাতি কাইন্ড অফ সবাই খুবই রেসপেক্ট করে এই ফিল্ডের একজন পায়োনিয়ার, একজন মানুষ এই এলএলএম এর ভিডিওর উপর। আর সে হচ্ছে অনেকদিন ধরেই টেসলার এআই এর ডিরেক্টর ছিল। এবং সে হচ্ছে যে কি কাইন্ড অফ অবসিডিয়ানকে ডিরেক্ট ওপেনলি টুইটারে পোস্ট দিয়ে লাভ লেটার পাঠাইছে এবং তার অবসিডিয়ানের সিইও কে হচ্ছে যে কি মেনশন করছে যে এরকম একটা সফটওয়্যার বানিয়ে দেওয়ার জন্য, যে সফটওয়্যারটা আমাদেরকে কাইন্ড অফ ফ্রি করে দিছে। ইউ আর ফ্রি। তোমার ডেটা তোমার কাছে থাকবে। তোমার ইনফরমেশন তোমার কাছে থাকবে, তোমার ফুল কন্ট্রোলে থাকবে, তোমার ডিভাইসের মধ্যে থাকবে। আর তুমি যদি সিঙ্ক করতেও চাও, সেটা তুমি করতে পারবা। তবে সেটা ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড হবে। তার মানে তোমার ২ টা ডিভাইসে যাবে কিন্তু মাঝখানে কেউ রিড করতে পারবে না সার্ভারের। এই হুম হুম, জিনিসটা সিকিউরিটি। আর হচ্ছে যে কি ফিউচার প্রুফ। তোমার নোটগুলা টেক্সট ফরম্যাটে থাকতেছে। যতদিন ধরে কম্পিউটার এক্সিস্ট করে। তোমাকে তার মানে লক ইন করতেছে না। তোমাকে সফটওয়্যার লক করে ফেলতেছে না তাদের সফটওয়্যারের মধ্যে। এই জিনিসগুলা যে কত গুরুত্বপূর্ণ এবং এরা যে এই বড় হচ্ছে যে কি মানুষগুলা এটাকে acknowledge করতেছে, এই সময়ে এসে এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। এবং আমি আরেকটা জিনিস বলব যে আমি ২০২২ সাল থেকে Obsidian ইউজ করি এবং আমি হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে কি ছোটখাটো ভেটারান এই ফিল্ডে এখন। এবং আমি এই জিনিসটা নিয়ে খুব প্রাউড ফিল করি যে আমি ওই সময় এই জিনিসটা রিয়ালাইজ করছি যে ফিউচার প্রুফ, সিকিউরিটি, আমার ডেটা আমার কন্ট্রোলে, তারপর টেক্সট ফাইল কানেকশন। অনেক সফটওয়্যার হয়তো কিছু ফিচার দিবে, কিন্তু Obsidian যেটা করছে সেটা হচ্ছে যে তোমাকে কোনো পেওয়ালের মধ্যে লিমিটেড করে রাখেনি। ঠিক আছে? ইউ ক্যান সিঙ্ক ইউর ডেটা ইফ ইউ ওয়ান্ট বাই ইউরসেলফ জাস্ট এ Google Drive। এটা যে একটা মানে এটা যে এমন একটা আইডিয়া ছিল যেটা প্রচুর মানুষের সাথে রেজোনেট করছে। এই কারণে Obsidian এর কমিউনিটি হিউজ। প্রায় ২,৫০০ প্লাগইন আছে Obsidian এর। ৩৫০ থিম আছে। ওয়েলকাম এভরিবডি। চিন্তালয়ের এই নলেজ ম্যানেজমেন্ট পডকাস্টে আপনাদের সবাইকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভঙ্কর দাস। আর এই পডকাস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে কি যে পার্সোনাল লেভেলে নলেজগুলা ম্যানেজ করা বা নোট টেকিং নিয়ে আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করা।
এজন্য আমি হচ্ছে যে কি যারা নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ শুরু করেছে বা এটা নিয়ে কাজ করতেছে অনেকদিন ধরে তাদের সাথে একটা কাইন্ড অফ আড্ডা দিচ্ছি। ইনফরমাল আড্ডা বলব আমি। সো এখান থেকে আমরা অনেকগুলা নতুন, নতুন আইডিয়া পাবো। নতুন, নতুন ইনসাইট পাবো। এবং আজকের পর্বে আমাদের গেস্ট হচ্ছে যে কি আমার বন্ধু, ইউনিভার্সিটি বন্ধু সজীব ঘোষ। যে আপনার ফ্রেন্ড সার্কেলে কিছু মানুষ থাকে না? যে যারা হচ্ছে যে কি ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী টাইপের, যাদের খুব সুন্দর করে কথা বলে, সবকিছু নিয়ে একটা ইনসাইট দেয় যেটা হয়তো আপনি সারফেস লেভেলে ভাবছেন। আমি বলব সজীব হচ্ছে আমার ওরকম একজন বন্ধু। সবকিছু নিয়ে একটা ইন্টেলেকচুয়াল ইনসাইট পাওয়া যায় ওর থেকে। ওয়েলকাম সজীব আমার এই থ্যাংক পডকাস্টের ইউ। গিনিপিগ হওয়ার জন্য। থ্যাংক ইউ শুভঙ্কর। আসলে যখনই তুই পোস্টটা দিলি আমার মনে হলো যে না আসলে এটা একটা মানে প্ল্যাটফর্ম হবে বা একটা সুযোগ হবে এটা নিয়ে কথা বলার জন্য। আর যখন তোর YouTube এর ভিডিওগুলো আমি দেখা শুরু করলাম এবং আস্তে, আস্তে মানে আমি ইন্সপায়ার হলাম যে আচ্ছা ঠিক আছে আমি এটা এক্সপ্লোর করে দেখি এবং আজকে আমি অনেকগুলো কথা হয়তো বলব। তো মানে it was a new thing and it was really a nice thing. না জানা ছিল না আমার যে এত বছর করার পরে যে এই যে নোট টেকিং এর ব্যাপারটা যে আরো স্মুথ হতে পারে এটা আমার আসলে জানা ছিল না। এনিওয়েজ থ্যাংক ইউ ফর দ্যাট। আজকে কথা বলতে, বলতে আরো অনেক কিছু বের হয়ে আসবে। বাট ইয়া I like ওকে, that effort. Thank you. ওকে। ওয়েলকাম। সো লেটস স্টার্ট উইথ I would say a formal introduction. সো তোর একটা ফরমাল ইন্ট্রোডাকশন দে। আম হুম। যাতে করে আমাদের অডিয়েন্সরা হচ্ছে যে কি আমাদের গেস্ট সম্পর্কে অবগত হতে পারে। ওকে। ফরমাল ইন্ট্রোডাকশন হচ্ছে যে আমি আসলে একজন কাইন্ড অফ রিসার্চার। আমি এখন পোস্টডক হিসেবে আছি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে ইসিই ডিপার্টমেন্টে। আমি এখান থেকেই পিএইচডি করেছি এবং এখানে মাস্টার্সও করেছি। আর আসলে বুয়েটে আমাদের আন্ডারগ্রেড। আমরা দুজন একই সেকশনে ছিলাম, একই ডিপার্টমেন্টে। সো এটাই। এখনো রিসার্চ করে যাচ্ছি। I like research. So yeah, এটুকুই। আচ্ছা, ওকে। সো আমি যদি ইন শর্ট বলি তো রিসার্চের টপিক গুলা আসলে কি সেটা আমরা একটু শুনি আরকি। আমার রিসার্চের টপিকগুলো মোস্টলি যেটা হচ্ছে যে আ যেমন আমি বলি আমরা তো সাইবার সিকিউরিটি সম্পর্কে জানি। বাট সেটার সাথে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে হার্ডওয়্যার সিকিউরিটি। মানে আ যেটা হচ্ছে যে হার্ডওয়্যারেও অনেক কিছু ট্রোজান বা কিছু কাউন্টারফিট আইসি মানে কিছু অ্যানোমালি ইনসার্ট করা যায় যেটা দিয়ে হচ্ছে অনেক সিকিউরিটি ব্রিচ করা যায়। সো আমাদের ল্যাবের বা আমাদের গোলটা হচ্ছে যে যেটা আমি নিয়ে মোস্টলি কাজ করি সেটা হচ্ছে যে ওই ধরনের ইলেকট্রনিক্স বা ওই জিনিসগুলো ওই কাউন্টারফিট গুলো physical inspection করা অর্থাৎ with images or any other like modalities we do some computer vision AI algorithms and everything implement those things to make an informed decision using different state of the art AI techniques to find out the anomaly so that the end user when they will get the product they get they are secure they are not patchy so we ensure that so that's my ওকে। research. আমি তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস বলি এখানে। ১ম হচ্ছে আমি একটা স্টোরি পড়ছিলাম, এটা সত্য কিনা জানি না। যে এরকম একটা ডেটা সেন্টার হ্যাক করা হইছে। হ্যাকাররা ফিগার আউট করছে যদি ডেটা সেন্টারের পাওয়ার সাপ্লাই এর ক্যাপাসিটরটা আম সামহাউ কোনো একটা হ্যাক করে ওটাকে হচ্ছে যে কি পার্টিকুলার একটা সিগন্যাল পাঠানো যায়, ওই ক্যাপাসিটর ব্রাস্ট হয়। এভাবে করে কাইন্ড অফ তারা একটা ডেটা সেন্টার পুরা ডেস্ট্রয় করে দিছিল। সো এইজন্য আমি যারা হ্যাঁ এরকম আমার বেশ এই কিছু জিনিস পডকাস্টটা আছে. যারা আমার হুম. পডকাস্টটা দেখতেছেন তারা যদি এরকম হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে কাজ করেন অবশ্যই সজীবের সাথে যোগাযোগ করবেন। আর ওর একটা পেজও আছে। সেখানে হচ্ছে যে কি পিং দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? ওকে। আর আমি সো তাহলে এখন পেজটার নাম হচ্ছে টেক এন্ড টেলস বাই সজীবপুর যেখানে আমি আসলে শুভঙ্করকেও ইনভাইট করেছিলাম আমাদের এই নলেজ ম্যানেজমেন্টে খুব সুন্দর আমার ফার্স্ট এপিসোডটা ওকে নিয়ে এবং একটা কথা আসলে না বললেই নয় ওর এই যে ভিডিও মেকিং যে জার্নি ২ বছর আগে ওর সাথে আমার কথা হয়েছিল আমি তখন শুরু করব করব বলে করতে পারিনি তারপর ওর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে ওর একটা কথা ছিল যে শুরু করে দিতে হবে অ্যান্ড দেন আই স্টার্টেড my podcast series and video making series and yeah that is an amazing thing and also ওর কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি আসলে এই বইটা কিনে ফেলেছি it's a very nice book thank you শুভঙ্কর thank you very much like I I didn't know like it's so nicely I mean মানুষ নোট টেক করতে করতে একটা বই লিখে ফেলতে পারে and এটা it's অ্যামেজিং। something really amazing আর তার থেকে thank বড় you কথা এই বইটা না এক বসায় পড়ে ফেলা যায়। এটা আমার কাছে খুব ভালো লাগছে। কি ওয়াও! বলবো এবং very মানে nice insights মানে you should start now and স্টার্ট নাও। also document every work document ডকুমেন্ট every এভরিওয়্যার। work
হ্যাঁ, এটা ইয়া আমার এই বইটা আমাকে আমি বলব এটা আমার কাছে একটা ম্যাজিকের মতো কাজ করছে। যে আমি তখন ভিডিও বানানো শুরু করি এই বইটা পড়ার পর থেকে সিরিয়াসলি ২০২২ সালের দিকে। এটা মনে হয় আমি ২১ সালের শেষের দিকে পড়ছিলাম। বাট তখন থেকে আমি মোটিভেশন গুলা গেদার করছি। ওকে ফাইন। আমাকে আসলে এই ভয়টা পাওয়া যাবে না, পারফেকশনিস্ট ট্র্যাপ এ পড়া যাবে না। এই ভয়টা পাওয়া যাবে না মানুষ কি বলবে? আম আমাদের একটা সমস্যা সবার মানুষ কি বলবে, মানুষ কি ভাববে এটা ভাবতে, ভাবতেই আমরা জীবন পার করে দেই। কোন কিছু শুরু করতে ডিলে করি। এই বইটা আমাকে ওই জিনিসটা থেকে বের করে দিছে। মানুষ কি ভাববে it doesn't matter. I have to contribute to the society. I have to contribute to technology. I have to contribute every places. এটার একমাত্র ওয়ে হচ্ছে show your work. এটা কিভাবে কাজ করে? আমি একটা কোড লিখছি। ওই কোডটা কাজ করতেছে। আমি ওই কোডটা GitHub এ দিয়ে দিচ্ছি। আমি এখনো সব তাই করি। আমার পিএইচডি reinforced learning research ছিল। এটা আমি GitHub এ ওপেন সোর্স করে দিছি। দেখলাম ওপেন সোর্স করার ২ দিন পরে মানুষ ওটা ক্লোন করা শুরু করছে। তার মানে someone else is working on top of my work. আমি যদি ওটা না করতাম তাকেও আমার মতো ১ বছর ইনভেস্ট করতে হতো ওই পর্যন্ত আসতে। এই এক্সাম্পলটা আমি এজন্য দিলাম যে আমরা যদি আমাদের কাজগুলো এভাবে অনলাইন করি যেটাতে কোনো অনলাইন করতে ক্ষতি নেই। মানে এটাতে কোনো হচ্ছে কোনো ধরনের ক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। আমি যদি হ্যাঁ, আমাদের হ্যাঁ। এক্সপেরিয়েন্স গুলো ব্লগ আকারে লিখি, ভিডিও আকারে দেই তাহলে অন্য মানুষ ওখান থেকে শুরু করতে পারে। এই মোটিভেশনটা এই শো ইউর ওয়ার্ক এই বইটা থেকে আমি পাইছি। বইটা অলওয়েজ শো অসাধারণ। ইউর ওয়ার্ক আমি সবাইকেই বলব। হোয়াটএভার ইউ আর ডুইং শো ইউর ওয়ার্ক, আপলোড ইউর ওয়ার্ক। দ্যাটস ইট। অ্যান্ড এটা আসলে শুধু যে মানে এটা নিজেকে হেল্প করতে না, মানে নিজের প্রোফাইলটা দারুণভাবে বিল্ড হয়। যখন একটা GitHub রেপোজিটরি হয় এবং রেগুলার ওয়ার্ক থাকে, সেটা যত ছোটই হোক না কেন, তাহলে তখন যখন মানুষ এপ্লাই করতে যায় কোনো একটা জবে বা যখন সে সিভিটা বিল্ড আপ করতে যায়, দেন দে নো দ্যাট ওকে ওভার টাইম ওই প্র্যাকটিসটা শোয়িং এর যে প্র্যাকটিসটা, ডকুমেন্টিং এর যে প্র্যাকটিসটা, এটা তার প্রোফাইলটা কত এনরিচ করে ফেলছে। Okay. Everything now I will do, I will just, I mean, show the way it should be. So হ্যাটস yeah, অফ, হ্যাটস অফ, thank you. হ্যাটস অফ। এই জিনিসটা আমাদের সবার করা উচিত। আমি একটা ছোট গল্প বলি। সেটা হচ্ছে একটা ইন্টারভিউতে ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয়েছিল, "তুমি কিভাবে আইডেন্টিফাই করো কাকে হায়ার করবে?" তখন ইলন মাস্ক বলল যে, "আমি জাস্ট জিজ্ঞেস করি, 'টেল মি অ্যাবাউট ইউরসেলফ।' তখন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করল, "টেল মি অ্যাবাউট ইউরসেলফ থেকে তুমি কিভাবে আইডেন্টিফাই করো যে আসলে ও রাইট পারসন?" তখন যে ওই ক ও ও হচ্ছে যে কি যে কথাটা বলছে, আমি ওর একটা পার্টিকুলার প্রজেক্ট নিয়ে কথা বলি যখন ও টেল মি অ্যাবাউট ইউরসেলফ বলে। ওইটা ডিপ এ কোয়েশ্চেন করি। কোয়েশ্চেন করতে, করতে আমি অনেক দূরে চলে যাই। ওর আনসার এর উপর বেসিস করে। যেই মানুষটা ওই প্রজেক্টটা নিয়ে কাজ করছে, ডকুমেন্ট করছে, অনেক কিছু পাবলিশ করছে, তার একটা ব্যাক হিস্ট্রি আছে, অনেকদিন স্পেন্ড করছে, সে ওইটা খুব সুন্দর করে বলতে পারে। ওখান থেকেই বুঝি ওইটা রাইট পারসন। আর যে এই জিনিসগুলা করে না, সে রাইট পারসন না। সো হুম। এই কথাটা এইজন্যই বললাম যে, আমি তো সবসময় নোট টেকিং নিয়ে কথা বলি। কিন্তু আমাদের আসলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের প্রজেক্টের লগগুলা রাখি, তারপর প্রজেক্টের গ্রাফগুলা রাখি, আউটপুট গুলা রাখি, সেগুলা আবার সুন্দর করে ফাইনালি ব্লগ আকারে লিখি, পাবলিশ করি, GitHub এ দেই, Facebook এ দেই, YouTube এ দেই। এই জিনিসটা যেমন অন্যকেও হেল্প করতেছে, আমার নিজেকেও হেল্প করতেছে। সজীবের কথাটাই হচ্ছে যে কি আমি কাইন্ড অফ একটু সুগার কোট করলাম। ঠিক আছে? ইলন মাস্কের স্টোরি দিয়ে। সো এইজন্য আসলে আমাদেরকে এই, এই শো ইউর ওয়ার্ক এই বইটা পড়তে হবে। আর এই লেখকের আরেকটা বই আছে স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আম এই বইটাও হচ্ছে যে কি আরেকটা জিনিস মোটিভেট করবে। আমি একটু শর্ট বলি যে কোন কিছু শুরু করা মানে স্ক্র্যাচ থেকে শুরু করা না। নাথিং ইজ নিউ আন্ডার দ্য সান একটা কনসেপ্ট আছে। সবাই হচ্ছে যে কি অন্য একজনের কাজের উপর বেসিস করেই করে। যেমন আমার হুম। স্টুডিও সেটআপটা কাইন্ড অফ বলা যায়। আলী আব্দালের ভিডিওর স্টুডিও সেটআপ থেকে মোটিভেশন নিয়ে করা। আমি একবার ইউনিক কিছু করি নাই। এখান থেকে আমি আস্তে, আস্তে বিল্ড আপ করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে যে কি আমি আসলে শিখছি যে স্টিল লাইক অ্যান আর্টিস্ট বই থেকে যে আমি আসলে সবসময় কোনো একটা ফাউন্ডেশন এর উপর বেসিস করে শুরু করব। অন্য একজনের আর্ট হচ্ছে যে কি আমি স্টিল করব। করে সেখান থেকে আস্তে, আস্তে মডিফাই করব। সো এই কথাটা কেন বললাম? ওই অস্টিন ক্লেয়ান বলছে, "আমরা কেউ ইউনিক না। আমাদের মধ্যে যে আমাদের জিনগুলো আছে সেটা আমাদের বাবা-মা থেকে ধার করা।" তাই না? তার মানে আসলে পৃথিবীতে ইউনিক বলে কিছু নাই। সবকিছু আগেরটা থেকে মডিফাইড একটু ইমপ্রুভড হয়ে আসছে। এই ২ টা বই আমি সবাইকেই পড়তে বলব। ওকে, সরি আমি অনেক কথা বলে ফেলছি। আমার No, আসলে it's fine. গেস্টকে সুযোগ দেওয়া উচিত। ওকে। হ্যাঁ,
এই থ্রুতে একটা মিম গতদিন হঠাৎ চোখে পড়লো যে একজন একজনকে জিজ্ঞাসা করতেছে যে সরি আই স্টোল ইউর কোড, দেন হি সেড দ্যাট নো ইটস নট মাই কোড, হু সেড ইটস মাই কোড। সো প্রথম কোডটা কে লিখছিল নো ওয়ান নোজ, দেন অন টপ অফ দ্যাট এভরিওয়ান রাইটস। সো নাও চ্যাট জিপিটি কামস ইন এন্ড দিস এলএলএম কামস ইন, হু নোজ? নো কোড ইজ ওন। সো ইয়া, ও always share knowledge because it increases knowledge. So from my perspective. ওকে। তাহলে আমরা আমাদের ট্র্যাকে ফিরে আসি। আমি যদি Yeah, সজীবকে কোয়েশ্চেন করি, এই নলেজ ম্যানেজমেন্টের যাত্রা শুরু কিভাবে? কেন এর ইম্পোর্টেন্সটা ফিল করছিস? বা কেন মনে আচ্ছা। হইছে এটা তো করতেই হবে? না করলে কি ক্ষতি হতো? আ আমি যদি একদম খুব honestly বলি যে, এই যে knowledge management এর যে obsidian এর যে ব্যাপারটাতে আসা, এটা কিন্তু আমার খুবই নিউ। আমি নিউ টু দিস ডোমেইন। বাট কেন? তার রিজনটা হচ্ছে, আমি যখন এই যে রিসার্চ করলাম, এসব করলাম, আমার ফোল্ডার গুলো খুব মেসি হয়ে যায়। তো মানে খুব অর্গানাইজ না। আর when everything is done, আমি দেখতাম যে একগাদা ফাইল, আমি কিন্তু স্ট্রাকচার, কানেক্টিভিটি খুঁজে পাচ্ছি না। মানে স্ট্রাকচার করতে খুব কষ্ট হতো। ইভেন একটা পেপার লিখতে গিয়েও দেখা যাচ্ছে যে পেপার লেখা আছে, বাট ওইটাতে যখন আমি রেফারেন্স গুলো, আইদার ইট ইজ ফ্রম জটোরা অর এনিথিং, একটা তো রেফারেন্স, একটা টপিকের জন্য একটা সেট অফ রেফারেন্স আছে। এখন ওই টপিকের সাথে কানেক্টেড একটা টপিক নিয়ে আমি হয়তো একটা পেপার লিখছি। তো এখন ওই রেফারেন্স গুলো কতটুকু আমি ফিল্টার আউট করে নিয়ে আসবো, এই জিনিসটা দেখা গেলো যে আমাকে আবার রিওয়ার্ক করতে হচ্ছে। তো তারপর আবার দেখা যাচ্ছে যে আমি একটা টপিক নিয়ে আমি রিসার্চ করলাম। নাও ওইটা টপিকের অনেক সাব টপিক থাকবে। ওই টপিকের আবার সাব টপিক থাকবে। এখন আমি তো সব টপিক একটা পেপারে হয়তো দেখাচ্ছি না। বা আমার আরেকটা প্ল্যান থাকতে পারে। এখন মাঝে, মাঝে যেটা হয়, যখন আমি আরেকটা নিয়ে কাজ করতে যাই, যেটা হয়তো ১ম আইডিয়াটার একটা খুব নিশ একটা পার্ট, তখন ওই কানেক্টিভিটি খুঁজে বার করতে গিয়ে দেখা গেল যে আমার আবার ১ম থেকে শুরু করতে হচ্ছে, বা আমাকে আরেকটু ব্যাক ট্র্যাক করতে হচ্ছে। এখন ওইটা করতে গিয়ে মানে ইভেন ইফ এই যে আমি যখন আগে এই যে ৬ মাস আগে বা ২-৩ মাস আগে থেকে যখন হচ্ছে এই যে অবসিডিয়ান ব্যাপারটা একটু এক্সপ্লোর করা শুরু করলাম, নট দ্যাট আই শুড সে যে আমি এখন আমি জাস্ট এখন এক্সপ্লোর করতেছি। এখন অনেক কিছু লার্নিং এর ব্যাপার আছে। বাট এইটার মানে ওই যে কানেক্টিভিটি ব্যাপারটা এবং অর্গানাইজড ব্যাপারটা, রাদার দ্যান ওই যে আমি অনেকগুলো ডক, অনেকগুলো ওভারলেপ এসব ইউজ করতেছি, তার চাইতে মনে হয়েছে যে after doing everything, I know where each of my topics are, how they're organized. Now I have a clear view of it. আগে আমার ইভেন আমি যদি আমার আগের কাজগুলোও দেখি, এখনো খুব মেসি লাগে। তো আমাকে খুব কষ্ট করে খুঁজে, খুঁজে বের করতে হয়। এজন্য আমার মনে হচ্ছে যে আমি এখন যাই করি না কেন, ওই একটা ডকে গিয়ে সবকিছু লেখা, তারপর আবার হয়তো ওভারলিফে হয়তো আমার এরকম কিছু অনেকগুলো টেক্সট থাকলো। আ ওইটার চাইতে আমি এখানে চলে আসি। আমি এখন আরেকটু অর্গানাইজড ওয়েতে আসবো। তারও আগে আমি আসলে পেন অ্যান্ড পেপারস, এভরিওয়ান স্টার্টেড উইথ লাইক পেন অ্যান্ড পেপারস। এখন এই পেন অ্যান্ড পেপারস হচ্ছে কোনটা কখন একটা পেজ খুঁজে মানে হারাই গেল। নাও হাউ ক্যান আই কানেক্ট দোজ থিংস? সো অল আন্ডার দ্য হুড একটা আমব্রেলার নিচে সবকিছু থাকা, সবকিছুর ভিতরে কানেক্টিভিটি খুঁজে বের করা। এটা ইভেন আমার আ প্যাটার্ন অফ, আমি কোনো একটা টপিক কিভাবে প্রোগ্রেস করতেছে, ওই প্যাটার্নটা লার্ন করতে আসলে হেল্প করে। আমি যেটা ওই এখন গ্রাফগুলো, নলেজ গ্রাফগুলো দেখে আমার মনে হয় আসলেই তো তাই। আই এম থিংকিং ইন দ্যাট ডিরেকশন, যেটা হয়তো আমি ওই ডকুমেন্ট থেকে আমি বের করতে পারতেছি না। সো এটাই আসলে আমার মানে, এখন আমি যাই করব না কেন, আমি একটু এই কানেক্টিভিটি করে করলে হয়তো অনেকগুলো কাজ সোজা হয়ে যায়। আবার ওকে, নতুন করে করা লাগে না। এটা ওকে। আমার রিয়ালাইজেশন সো ফার। তার মানে তুই বলতে চাচ্ছিস এটা করার কারণে তোর থিংকিং প্রসেসটা একটু অ্যাক্সিলারেট হইছে এবং পাইপলাইনটা অনেক স্মুথ হইছে। হ্যাঁ, মানে এই কাইন্ড অফ আমি এখন না কানেক্টিভিটিটা ডিফাইন করতে পারতেছি। লাইক আগে হচ্ছে যে ওকে, সামথিং আই এম ডুইং, ফাইন, is done, at a paper done. Now what? Now which part I haven't explored that much? তাই না? দেখা গেল যে আমার ১০ টা পয়েন্ট আছে। আমি ১০ টা পয়েন্টের ৩ টা জিনিস আমি একটা জায়গায় আমি অবটেইন করতে পারছি। বাট তার সাথে কানেক্টেড আরো ৭ টা জিনিস আছে। নাও আমি যতক্ষণে বিভিন্ন ম্যাটেরিয়াল গ্যাদার করছি বা জিনিসগুলো আমি সাজাইছি, দেখা গেল যে এই ৭ টার কোন জিনিসটা প্রায়োরিটি হবে, কোন জিনিসটারকে আরেকটু ফ্ল্যাশড আউট করতে হবে, তারপর ওটাকে একটা সার্টেন পয়েন্টে নিয়ে যেতে হবে। ওইটা ওই নলেজ গ্রাফ থেকে না ভালোমতো বোঝা যায়। হুম, রাদার দেন আমার অনেকগুলো ডকুমেন্ট এখানে সেখানে ছড়ায় আছে।
ভিজুয়ালাইজেশন। কারণ এখন এই যে আমি যেহেতু এই যে কম্পিউটার ভিশন বা এর কাজগুলো করি বা ডাটা নিয়ে কাজ করতেছি, ভিজুয়ালাইজেশন ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট। তাই না? ইভেন এই যে আমি তো তোর সাথে এখানে কথাও হয়েছিল যে এই যে থিংকিং প্যাটার্নটাকে এই যে নলেজ গ্রাফ থেকেও যে গ্রাফ নিউরাল নেটওয়ার্ক করে আমি কিছু একটা কনক্রিট আইডিয়া বের করে নিয়ে আসতে পারবো। তাই না? এটার তো অনেক এটার ইমপ্যাক্ট আছে এবং আসলে এই কানেক্টিভিটি বুঝতে পারলে যে সুবিধাটা হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে ওই যে থট অর্গানাইজ করা যে আমরা তো একটা রিসার্চ কোয়েশ্চেন বের করি, তাই না? তো এখনকার সিচুয়েশনে ChatGPT আসছে, এত কিছু আসছে। প্রতিদিন এত পেপার আসতেছে। সে একটা টপিকে সে হচ্ছে হ্যালুসিনেশন কেন করতেছে মডেলগুলো বা রিজনিং মডেলগুলো কিভাবে কি হচ্ছে? প্রতিদিনে দেখা গেল যে বিভিন্ন এন্টিটি অনেকগুলো পেপার বের করতেছে। নাও ফাইন, অনেকগুলো পেপার বের করতেছে। আমি এই পেপারগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে আমি যদি এখন এগুলো সামারাইজ করি এবং কানেক্টিভিটি বের করে আমি রিসার্চ গ্যাপ খুঁজে বের করার চেষ্টা করি, যেটা আমাকে অবসিডিয়ান দ্রুত সুন্দর করে কানেক্টিভিটি দেখাবে, সেটা হয়তো আমি এমনি জাস্ট বের করতে পারবো না। এটা আমার ওকে, আ মনে হয়েছে এবং আমি ওকে। গতদিন আগে মিডিয়াম আর্টিকেল আমি তোকে হয়তো শেয়ার করেছি। এখন নোটবুক এলএম বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ। তো এই যে মিডিয়াম যে আর্টিকেলটা যে লিখেছে, সে যেটা করেছে হচ্ছে অনেকগুলো পেপার নিয়ে নোটবুক এলএমকে দেওয়ার পর সে একটা সামারি বের করছে। সামারিগুলো নিয়ে সে যখন অবসিডিয়ান আবার নিয়ে আসছে, অবসিডিয়ান মেড দোজ কানেকশনস। ইন্টারেস্টিং। মেড দোজ কানেকশন অ্যান্ড দেন ওখান থেকে সে বুঝতে পারছে বা ওখান থেকে সে তার আইডিয়াগুলোকে আরেকটু রিফাইন করার চেষ্টা করছে কানেক্টিভিটি থেকে বের করে কোন নোটটার ইম্প্যাক্ট কতটুকু, এভাবে নিয়ে দেখা গেলো যে ওইখানে সে আরো ফোকাস করার চেষ্টা করছে, অর্থাৎ তার রিসার্চটা আরো ডিরেক্টিভ অ্যাপ্রোচ হলো। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। খুবই জোস একটা কথা বলছিস। এই ব্লগটা আমি পড়বো এবং আমি হয়তো এই ব্লগটা এই পডকাস্টের নিচেও দিয়ে দিব। সো আমি আসলে কয়েকটা জিনিস এখানে এড করতে চাই। সুদীপ যে জিনিসগুলাকে নিয়ে আসছে বলছে যে শেখার ক্ষেত্রে কানেকশনের গুরুত্ব তো অবশ্যই আছে। সেটা আমরা সবসময় একনলেজ করি। কিন্তু কিভাবে এই কানেক্ট করে আমাদের অ্যাক্সিলারেট করা যায় সেটা হচ্ছে সুদীপ সুন্দর করে বলল যে আমরা যদি ইনটেনশনালি নোট নেই, নোটগুলা যদি ইনটেনশনালি কানেক্ট করি, তাইলে আমাদের মাথার মধ্যেও কানেকশনটা বিল্ড আপ হচ্ছে, এক্সটার্নালাইজ ও করতে পারতেছি। চিন্তা করতে সুবিধা হচ্ছে। আমরা চোখের সামনে দেখতে পারতেছি। তাই না? এইগুলা নিয়ে আমি হচ্ছে যে কি আসলে অনেকগুলা বেসিক সিরিজ বানাইছি। 'স্টার্ট হেয়ার অবসিডিয়ান' নামে আমার একটা সিরিজ আছে যেটার মধ্যে আমি দেখাইছি জাস্ট লার্ন হাউ টু কানেক্ট, হাউ টু এক্সটার্নালাইজ ইউর থিংকিং, হাউ টু বিল্ড দ্য হ্যাবিট। সো এই জিনিসটা আসলে আমাদের সবাইকেই প্রফেশনাল লাইফ বলো, পার্সোনাল লাইফ বলো বা হচ্ছে যে কি স্ট্রেস ফ্রি থাকতে অনেক হেল্প করবে। এখন যেই জিনিসটা হচ্ছে যে কি মানে নোটবুক এলএম এর যে কথাটা বলছিস, এই এক্সাম্পলটা আমার খুবই জোস লাগছে। যে এই এক্সাম্পলটা আমি মাঝে হচ্ছে যে কি অনেক সময় বলি যে আমি যদি এরকম কানেক্ট করে করতাম, আমার যদি সোর্সটা সিঙ্গেল থাকতো, তাহলে দেখা যেত আমি ওই কানেকশন গুলা দিয়েই যে আমার মার্কডাউন ফাইলগুলা ওগুলা কিন্তু আমি আসলে এলএলএম এর সাথে কানেক্ট করে জিনিসটা আমার রিসার্চটা, আমার থিংকিংটা আরো এনরিচ করতে পারতেছি। তার মানে আমার প্রত্যেকটা জায়গায় প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কানেকশন ক্রিয়েট করা, নলেজ ম্যানেজ করা। এখন তাহলে আমি যদি তোকে এর উপরেই একটা কোয়েশ্চেন করি, অ্যাম আসলে তোর কি মনে হয় ফিউচারে যে কানেকশন বিল্ড আপ করার এই গুরুত্বটা কি বাড়বে? নাকি এটা আসলে এখন যেরকম আছে এরকমই থাকবে? কারণ আমি কেন বলতেছি, দিন যত যাচ্ছে ইনফরমেশন তত বেড়ে যাচ্ছে। ইনফরমেশন বেড়ে গেলে মানুষ আসলে কানেক্ট করা বা কম্প্রিহেন্ড করতে মানুষের খুব ডিফিকাল্টি ফেস করে। সেক্ষেত্রে কি এমন কোনো এআই টুল আসতে পারে যেই টুলগুলো অবসিডিয়ান এর মতো এরকম কানেকশন ক্রিয়েট অটোমেটিক করে দিবে। তারপর আমাদের শিখার প্রসেসটাকে আরো অ্যাক্সিলারেট করবে। আম ডেফিনিটলি বিকজ আমি তো যেহেতু এই যে এআই গুরুদেরকে ফলো করি। পাচ্ছিস এবং অ্যান্ড্রু এনজির ওই পোস্টটাও দেখতে পাচ্ছিস, রাইট? এক্সাক্টলি, ইয়েস, ওকে ইয়েস। বল। এরপর বল। এখানেই হচ্ছে এই যে এআই এজেন্ট গুলো তৈরি করছে এবং উনি একটা কথা বলছে, কানেক্টিং দ্য ডটস বিটুইন ডিফারেন্ট পিসেস অফ ডেটা উইল বি হ্যাঁ, হ্যাঁ। মোর দ্যান হায়ার। আমি যদি হচ্ছে একদম সেকেন্ড ব্যাটার, এটা যদি আরেকটু জুম করা যায় বেটার হয়। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে করছি। যে এই যে এআই এর যে গ্রোয়িং ক্যাপাবিলিটি গুলো আসছে এবং আসলে অনেক ডেটা আরো তৈরি হচ্ছে, যেগুলো সিনথেটিক ডেটা। মানে আমরা এআই দিয়ে এপ্লাই করে চ্যাট জিপিটি দিয়ে এখন যে ডাটা তৈরি করছি, এগুলো কিন্তু আসলে নলেজ জেনারেটেড ডেটা। সো একটা সার্টেন টাইম আসবে
যখন হচ্ছে পুরা ইন্টারনেটে বা পুরো অনলাইন এই দুনিয়াতে কোনটা জেনারেটেড ডেটা আর কোনটা হচ্ছে হিউম্যান ক্রিয়েটেড ডেটা, এটার ভিতরে পার্থক্য করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তখন আহ, একটা জিনিস করাটা কিন্তু ইজি হবে যে একটা মেশিন কিভাবে থিঙ্কিং করে সেটার প্যাটার্ন আর একটা হিউম্যান যেভাবে থিঙ্কিং করে সেটার প্যাটার্ন ডিফারেন্ট। এখন পর্যন্ত যেহেতু আমার এজিআই বা আমার এএসআই আসেনি, তো তাহলে কোনটা হিউম্যান কোনটা মেশিন থট, এই থট প্যাটার্ন গুলোর যে কানেক্টিভিটি এটা দেখে কিন্তু আসলে এটার ডিফারেন্স দেখে কিন্তু বোঝা যাবে যে ওকে, সামথিং ক্রিয়েটেড বাই এআই, সো দ্যাটস দ্য ওয়ে দে হ্যাভ থট। বাট ওই জিনিসটাই প্রবলেম সলভ করতে গিয়ে দেখা গেল যে মানুষ একটা ভাবে চিন্তা করতেছে, সেইটা কানেক্টিং দ্য ডট ডিফারেন্ট। সো এটা একটা জিনিস হবে আলাদা করা। আরেকটা হচ্ছে যে এত এত ডাটাগুলোর ভিতরে আমাদের যখন ইন্টারনেট আসলো তখন হচ্ছে এই যে উইকিপিডিয়া এগুলো আসলো, অনেক ইনফরমেশন, বাট কতটুকু ইনফরমেশন আমাদের কাজে লাগে, তাই না? তখন সেটাই। অনেক কিছু আছে, বাট আমরা এখন ওকে, আগে তো হচ্ছে বই খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, এখন ইন্টারনেট আসার পরে খুব সহজে পাচ্ছি। এখন তখন আমাদের আসলে এত কিছু পাওয়া যাচ্ছে, ওকে ইন্টারনেটে আছে আমি খুঁজে দেখবো বা সামথিং, তখনও দেখা যাচ্ছে অনেক ইনফরমেশনের হিউজ ফ্লো। এখন চ্যাট জিপিটি এসে আরো হিউজ ফ্লো। নাও মোর দ্যান এভার আমার এই ফিল্টারিং করাটা কোনটা আমার জন্য এক্সাক্ট মোমেন্টে আমার এখনই দরকার, সেই জিনিসটা আরো মোর দ্যান এভার নিডেড। এই জন্য এই কানেক্টিভিটিটা আরো বেশি দরকার। তো কানেক্টিভিটি যখন আসবে, আরেকটা এই যে ডাটা বাড়ার সাথে সাথে আরেকটা জিনিস বেড়ে যায়, সেটা হচ্ছে যে ডাটা কিভাবে স্টোর করতেছি, তাই না? হুম, হুম, এই যে সেটাই। বিভিন্ন জায়গায় ডেটা সেন্টার বানানো হচ্ছে, তার মানে তো খুব ইম্পর্টেন্ট এখন। আমি প্রতিবার চ্যাট জিপিটির একটা কোয়েশ্চেন আস্ক করতেছি, এটার জন্য ইনফারেন্স করতে হচ্ছে, আমার ডেটা সেন্টারের উপর লোড পড়তেছে, রাইট? তো এরকম প্রত্যেকটা কোম্পানি যদি এভাবে তাদের এই যেরকম করতে যায়, এলএলএম তৈরি করতে যায় এবং তাদের ইউজারদেরকে এলএলএম দিয়ে কাজ করানো হচ্ছে, তাহলে ডেফিনেটলি আমার ওই ইনফারেন্স এবং ট্রেনিং এসব করতে হচ্ছে, ফাইন টিউনিং করতে হচ্ছে, তার মানে আমাদের জিপিইউ পাওয়ার, টিপিইউ পাওয়ার লাগবে। সো আমার ওই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে তুলতে হবে। সো তাহলে এই যে এত ডাটা বেড়ে যাচ্ছে, ডাটা বেড়ে যাচ্ছে সামথিং, আমাকে ডাটা স্টোরেজের সবচেয়ে অপটিমাইজড ওয়েটা খুঁজতে হবে, তাই না? হুম, সত্য এবং কথা। আমরা যখন কথা বলছি অবসিডিয়ান নিয়ে, ইট ইজ মার্কডাউন ফাইল, ইট ইজ পিওর টেক্সট ফাইল। দ্যাট মিনস আমি যদি লোকাল মেশিনে বলি, খুব অল্প জায়গাটা নেবে, রাইট? সত্য কথা। সো এবং আমি এই অল্প জায়গায় অনেক ইনফরমেশন স্টোর করতে পারবো। তো এটাই তো এখন দরকার। আমি আহ, যারা জানে না বা হয়তো দেখেনি, অনেকেই এই সিরিজটা দেখে না, বাট আমার খুবই পছন্দের একটা সিরিজ হচ্ছে সিলিকন ভ্যালি। তো দেখছি। সিলিকন ভ্যালিতে এরকম কয়েকটা জিনিস ছিল যে ডিসেন্ট্রালাইজড ইন্টারনেট, তারপর হচ্ছে কম্প্রেশন, ডেটা ডেটা কম্প্রেশনের ব্যাপার কম্প্রেশন। ছিল। হ্যাঁ, যে ইটস শেয়ার্ড উইথ ডিফারেন্ট ডিভাইসেস, বাট ইউ ক্যান সি, বাট ইটস ইন লাইক শেয়ার্ড উইথ ডিফারেন্ট ডিভাইসেস, সো ফাইল সাইজ খুবই ছোট। হ্যাঁ, এই জিনিসটা যেমন হচ্ছে আমি কোনো কোম্পানির বলবো না, বাট হচ্ছে অ্যাপেলের যেটা আছে যে .heic ফরম্যাটে থাকে, বিভিন্ন এই যে ছবির ফরম্যাট, এগুলো কিন্তু খুব অল্প জায়গা নেয়, কিন্তু এই যেগুলো যখন আমি কনভার্ট করে বিভিন্ন ইনফরমেশন নিব, ইট ক্যান কনভার্ট টু জেপিইজি, ইট ক্যান কনভার্ট টু এনি ফরম্যাট দ্যাট ক্যান বি এনলার্জড, বাট যখন সেটা ডিভাইসে থাকতেছে সেটা খুবই অল্প জায়গা নিয়ে থাকছে। তো এখন এই অপটিমাইজড ওয়েতে ডেটা স্টোরেজ করে এবং সেই ডেটা অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারে, সেটার দিকে কিন্তু মানুষ যাবে অবভিয়াসলি, তাই না? যত এরকম ডাটা বাড়তে তার মানে থাকবে। বলতে চাচ্ছিস আর অবসিডিয়ান ফিউচার খুব ভালো। এই অবসিডিয়ানে এই ফিচারটা খুবই ভালো, ডেফিনেটলি। কারণ যখন আমি নিচ্ছি, আমি অনেক কথা লিখলাম, অনেক কিছু করলাম, করার পরে দেখে যে হয়তো কিলোবাইট, হাইয়েস্ট কিলোবাইট। মেগাবাইট, হ্যাঁ, সেটাই। হাইয়েস্ট মেগাবাইট যদি আমি হচ্ছে অনেক অন্য কিছু আনি, রাইট? বাট সত্য কিলোবাইট কথা। রেঞ্জে থাকবে। তো আরো একটা জিনিস হচ্ছে যেটা হতো তোর ওই পুরা, আমি যেহেতু ওই বিগিনার দিয়ে শুরু করছি যে সেট অপশন স্টার্ট হেয়ার, তো এখানে বিভিন্ন স্টেজ ছিল না যে মাল্টিমিডিয়া ফাইল কিভাবে স্টোর করবো, হ্যাঁ, এটা হ্যাঁ। কিভাবে স্টোর করবো সামথিং, এই যে আমি এখানে ইউটিউব এমবেড করতে পারতেছি, হুম, তারপরে আমি ওখানে যে বিভিন্ন ডকুমেন্ট নিতে পারতেছি এবং পুরা ফুল কানেকটিভ নোটটা একবার আমি পিডিএফ দিয়ে এক্সপোর্ট করতে পারতেছি, ঠিক আছে? মানে কি বলবো, স্টার্ট হিয়ার। এই আমি আমি হচ্ছে আমার যেহেতু আমি অনেক মাল্টিমিডিয়া নিয়ে জিনিসটা কাজ করি, এই যে মাল্টিমিডিয়া স্টার্ট, ওই যে মাল্টিমিডিয়া নোট যেটা পার্ট এইটা। 5, হ্যাঁ, এই জিনিসটা ওয়াজ লাইক ওকে, নাও ইটস এ গেম চেঞ্জার থিং ফর মি। মানে আমি যখন শিখছিলাম, আমি প্রথমে আমার একটা আইডিয়া হচ্ছে যে অবসিডিয়ান হয়তো শিখতে বোধহয় একটু সময় লাগবে, বাট ওয়ান্স ইউ ডু দ্যাট, আই ফিল লাইক যে ওকে, ইউ উইল গেট দ্য ওয়ান্ডার।
সো আচ্ছা। আমি এটা নিয়ে আরো কথা বলবো যে তোর ওই যে টেমপ্লেটটা ছিল না যে হচ্ছে একদম স্টার্টার স্টার্ট হিয়ার। কিট। হুম, হ্যাঁ, স্টার্টার কিটের যে ব্যাপারটা। তো আমি এটা নিয়ে একটু পরে আরেকটু কথা বলবো। আমার কিছু কোয়েশ্চেন আছে ওকে, এবং আরো কিভাবে জিনিসটা অপটিমাইজ ওকে, করা যায় বা হচ্ছে ওকে, পারসন স্পেসিফিক বা টেমপ্লেট স্পেসিফিক করা যায় ওকে, এটা নিয়ে আমার কিছু ডিপ কথা আছে। বাট আমি যদি ওকে। আরেকটু আগে চলে যাই, ওই যে হ্যাঁ, বসদের কথা, যে বসরা কেন বলে? শুধুমাত্র যে অ্যান্ড্রু সেন তা না। আন্দেস অ্যান্ড্রিস কারপাথি, কার্পাথি। ইভেন জফরি হিন্টন বা এই এরিয়াতে যারা আছে, তারা কিন্তু সবাই মানে নোট টেকিং এর যে জিনিসটা মানে অনেকগুলো নোট টেকিং আছে। আমি কাউকে ছোট বা বড় করব না। বাট এইটার পজিটিভ পার্টটা কি? অবসিডিয়ান কেন ইজ ওয়ে বেটার ওয়ে অর নট আই শুড সে ওয়ে বেটার। আই শুড সে দ্যাট ওয়ে ইউনিক অ্যান্ড প্রোডাক্টিভ দেন এনিথিং আউট দেয়ার। সো দ্যাটস দ্য রিজন। ওকে। এটার ওই ব্যাপারটাই আছে। আমি তাহলে একটা বাট লাইন এড কিছু করি। ডেফিনিটলি হুম, আমি একটা লাইন এড করি। যারা হচ্ছে অ্যান্ড্রেস কার্পাথিকে চিনেন না, হ্যাঁ, হ্যাঁ। জাস্ট বলে রাখি অ্যান্ড্রেস কার্পাথি হচ্ছে যে কি টেসলার এআই ডিরেক্টর ছিল। এআই এর অটো পাইলটের ডিরেক্টর ছিল। আর ইন্টারনেটে এখন সবচেয়ে পপুলার এলএলএম এর ফান্ডামেন্টাল যে ভিডিওগুলা সেগুলা কিন্তু অ্যান্ড্রেস কার্পাথির। সো মানে অ্যান্ড্রেস কার্পাথি কাইন্ড অফ সবাই খুবই রেসপেক্ট করে এই ফিল্ডের একজন পায়োনিয়ার, একজন মানুষ এই এলএলএম এর ভিডিওর উপর। আর সে হচ্ছে অনেকদিন ধরেই টেসলার এআই এর ডিরেক্টর ছিল। এবং সে হচ্ছে যে কি কাইন্ড অফ অবসিডিয়ানকে ডিরেক্ট ওপেনলি টুইটারে পোস্ট দিয়ে লাভ লেটার পাঠাইছে এবং তার অবসিডিয়ানের সিইও কে হচ্ছে যে কি মেনশন করছে যে এরকম একটা সফটওয়্যার বানিয়ে দেওয়ার জন্য যে সফটওয়্যারটা আমাদেরকে কাইন্ড অফ ফ্রি করে দিছে। ইউ আর ফ্রি। তোমার ডেটা তোমার কাছে থাকবে। তোমার ইনফরমেশন তোমার কাছে থাকবে। তোমার ফুল কন্ট্রোলে থাকবে। তোমার ডিভাইসের মধ্যে থাকবে। আর তুমি যদি সিঙ্ক করতেও চাও, সেটা তুমি করতে পারবা। তবে সেটা ইন্ড টু ইন্ড এনক্রিপ্টেড হবে। তার মানে তোমার ২ টা ডিভাইসে যাবে কিন্তু মাঝখানে কেউ রিড করতে পারবে না সার্ভারের। এই হুম, হুম। জিনিসটা সিকিউরিটি। আর হচ্ছে যে কি ফিউচার প্রুফ তোমার নোটগুলা টেক্সট ফরম্যাটে থাকতেছে। যতদিন ধরে কম্পিউটার এক্সিস্ট করে। তোমাকে তার মানে লক ইন করতেছে না। তোমাকে সফটওয়্যার লক করে ফেলতেছে না তাদের সফটওয়্যারের মধ্যে। এই জিনিসগুলা যে কত গুরুত্বপূর্ণ এবং এরা যে এই বড় হচ্ছে যে কি মানুষগুলা এটাকে acknowledge করতেছে, এই সময়ে এসে এই জিনিসটা আমার খুব ভাল লাগছে। এবং আমি আরেকটা জিনিস বলব যে আমি ২০২২ সাল থেকে Obsidian ইউজ করি এবং আমি হচ্ছে কাইন্ড অফ বলা যায় যে কি ছোটখাটো ভেটারান এই ফিল্ডে এখন। এবং আমি এই জিনিসটা নিয়ে খুব প্রাউড ফিল করি যে আমি ওই সময় এই জিনিসটা রিয়ালাইজ করছি যে ফিউচার প্রুফ, সিকিউরিটি, আমার ডেটা আমার কন্ট্রোলে, তারপর টেক্সট ফাইল কানেকশন। অনেক সফটওয়্যার হয়তো কিছু ফিচার দিবে কিন্তু Obsidian যেটা করছে সেটা হচ্ছে যে তোমাকে কোনো paywall এর মধ্যে লিমিটেড করে রাখেনি। ঠিক আছে? You can sync your data if you want by yourself just a Google Drive. এটা যে একটা মানে এটা যে এমন একটা আইডিয়া ছিল যেটা প্রচুর মানুষের সাথে রেজোনেট করছে। এই কারণে Obsidian এর কমিউনিটি হিউজ। প্রায় ২,৫০০ প্লাগইন আছে Obsidian এর। ৩৫০ থিম আছে। You cannot imagine কোন একটা সফটওয়্যারের এরকম প্লাগইন আর থিম আছে। ওকে? আমি অনেক কথা বললাম। ওকে, ঠিক আছে তাহলে আমরা আবার ব্যাক করি তোর কোয়েশ্চেন গুলাতে। হ্যাঁ, হয়তো আমি আরো এক্সপ্লোর করলে হয়তো একটু বের করতে পারবো। বাট আমি যেহেতু এই পডকাস্টে এখানে আছি, আমি হয়তো তোকে আজ করবো যে তুই যদি আমাকে একটু ওয়াক থ্রু করিস এই হ্যাঁ, কোয়েশ্চেন সিউর, গুলাতে। সিউর, সিউর। তুই সেটা স্ক্রিনশট হচ্ছে দিবি? ওকে দে। আমি হ্যাঁ, আচ্ছা আমি কিছু ইয়ে করে রাখছি। সো আমি যদি স্ক্রিনশট দেই, ওকে, দেখা যাচ্ছে কি? আচ্ছা আমি হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। সো আমি হচ্ছে এই কোয়েশ্চেন গুলো জাস্ট একটু বের করছি। ওই হ্যাঁ, যে তোর ইয়েটা থেকেই কাইন্ড অফ। সো আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা জিনিস কথা ছিল রেডমিতে যে স্কোর পারপাস মেবি কোলাবোরেটিভ ওয়ার্ক হতো না। বাট তার মানে কি এটা যে আমি একটা নোট আমি চাচ্ছি যে আমার অন্য আরেক টিম মেম্বারও এখানে কিছু কোলাবোরেট করুক। তো এখানে কি আমার কোনো বাধা থাকবে? না কোনো বাধা থাকবে না। যেমন ধর হাউ ক্যান আই ডু দ্যাট? ওকে, দ্যাটস a গুড পয়েন্ট। সো বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে Obsidian এর কোর পারপাস হচ্ছে যে কি পার্সোনাল নলেজ ম্যানেজ করা। এখন আমরা হুম, যদি হুম, কারো সাথে কোলাবোরেট করতে চাই, সেটা কিভাবে করব? হুম, হুম। তাই না? এটাও তো একটা ওকে। গুরুত্বপূর্ণ। Obsidian যেহেতু ইয়েস। সবকিছু লোকাল, আমরা যেটা করতে পারি কোলাবোরেশন এর যে পার্ট টুকু, ওই পার্ট টুকুকে সেপারেট প্রজেক্ট হিসেবে ভল্ট হিসেবে ট্রিট করতে পারি।
ট্রিট ওকে, করে আমরা যদি Obsidian পেইড সিঙ্ক ইউজ করি, Obsidian একটা ফিচার আছে পেইড সিঙ্ক। আপনি তো ফ্রিতে সিঙ্ক করতেই পারবেন। পেইড সিঙ্ক ইউজ আচ্ছা। করলে ওই ভলটা টিমমেটের সাথে শেয়ার করে রাখা যাতে করে ও নোটগুলো অ্যাক্সেস পায়। এটা একটা ওকে। ওয়ে। আর যদি আমি ফ্রিতে কোলাবোরেট করতে চাই কারো সাথে, সেটা একটা ওয়ে হতে হুম, পারে। হুম। যেহেতু আমার ভল্টের মধ্যে আমার পার্সোনাল ইনফরমেশন আছে, সেটা আমি চাইবো না আরেকজন অ্যাক্সেস করুক, রাইট? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি যদি একটা সেপারেট স্মল ভল্ট ক্রিয়েট করি ওই প্রজেক্ট নিয়ে, ওই ভল্টের Google Drive এ রেখে দিয়ে ওর সাথে শেয়ার করি যে, "তুমি এই ভল্টে ঢুকলেই আমাদের কমন ইনফরমেশন গুলো পাবা। তুমিও ইনপুট দাও, আমিও ইনপুট দাও।" দ্যাট ইস অ্যানাদার ওয়ে ইউ ক্যান কোলাবোরেট উইথ ইউর টিমমেট। ওকে, ঠিক আছে? সো এভাবে আচ্ছা। কোলাবোরেট করা যায় আরকি। কাইন্ড অফ কি আ GitHub সিঙ্ক করে আমরা করতে পারি জিনিসটা? অবশ্যই GitHub sync করেও করা যাবে। মানে যেহেতু এটা টেক্সট ফাইল, সেপারেট ভল্ট হ্যাঁ, রেখে হ্যাঁ। GitHub sync করে তুমি ইচ্ছামত করতে পারবা। যেমন ধর আমি তাইলে আমার ইয়েটা ওপেন করে দেখাই। হ্যাঁ, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। Obsidian Starter Kit, ওকে। Obsidian Starter Kit, let me share my screen now. Entire screen, ওকে। আশা করি আমার এখন স্ক্রিন দেখা যাচ্ছে। সো ১ম এ যেটা করতে হবে আমি এটা ডাউনলোড দিলাম, রাইট? ডাউনলোড দেওয়ার পর আমার এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। ওকে, গিভ মি আ সেকেন্ড। আমার তো স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। ডাউনলোড হলে আমার হচ্ছে এটা যদি আমি এক্সট্রাক্ট করি, তাহলে একটা ফোল্ডার আসবে। ফোল্ডারের ভিতরে আমি যদি যাই, এরকম একটা আমার ফোল্ডার আছে। ফোল্ডারের ভিতরেই আমার ডক আছে, রিডমি আছে। আমাকে আসলে ওপেন করতে হবে ফ্রি স্টার্টার কিট এই ফোল্ডারটা। এটার মধ্যে আমার ভলটা সাজানো আছে। ঠিক আছে? এটা যদি ওপেন করি, তাহলে আমার এরকম একটা উইন্ডো আসবে। জাস্ট এক্সাক্টলি এরকম লেআউটের একটা উইন্ডো আসবে। সো এরকম লেআউটের একটা উইন্ডো আসলে আমি এরকম হচ্ছে যে গ্রাফ ভিউটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্টার্টার কিটের কাইন্ড অফ হোম পেজ। এরপর আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করে দেখ, এখানে ক্লিক করলে আমি কিন্তু আমার আরো অনেকগুলো ভল্ট আছে। যেমন এটা আমার পার্সোনাল ভল্ট যেটা আমি সবসময় ইউজ করি, রাইট? এটা হচ্ছে আমার আরেকটা ভল্ট যেটা হচ্ছে আমি টিউটোরিয়ালের জন্য ইউজ করি। এটা ওপেন করলাম। খেয়াল করে দেখ। তার মানে আমি একসাথে কয়টা ভল্ট ওপেন করছি? ২ টা ভল্ট ওপেন করছি না? হ্যাঁ, তাই না? হ্যাঁ। ফর এক্সাম্পল হ্যাঁ, চিন্তা করে দেখ তুই এই ভল্টটাই তোর টিমমেটের সাথে শেয়ার করলি। এই হ্যাঁ, হ্যাঁ। আইডিয়ানেসটা। তাহলে এটা যদি তুই হ্যাঁ, টিমমেটের সাথে শেয়ার করিস তাহলে তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোকে আসলে এই পুরা ভল্টটা কোথায় আছে খুঁজে বের করতে হবে। শো ইন সিস্টেম এক্সপ্লোরার সেটা আমরা সবাই জানি। সেখান থেকে গিয়ে এখানে আছে এই পুরা ভল্টটা এই জায়গায় আছে। এটা পুরাটা কপি করে Google হুম। Drive এ রেখে দিলাম। রেখে দেওয়ার পর তাকে বললাম এটা হচ্ছে গিয়ে সে Obsidian এ ওপেন করতে। কিভাবে ওপেন করবে? এখানে যাবে। এখানে গিয়ে ম্যানেজ ভল্ট থেকে ওপেন ফোল্ডারে যে ভল্ট এটা দিয়ে হুম। সে হচ্ছে যে একটা নতুন ভল্টটা ওপেন করতে পারবে। এতে করে যেটা হবে আমি যদি এখানে কোনো একটা আপডেট দেই, সেও তার ওখানে Google Drive এর মাধ্যমে সিঙ্ক হয়ে চলে যাবে। সে যদি কোনো কিছু লিখে আমার কাছে চলে আসবে। তার মানে আমি চাইলে যেহেতু এটা লোকাল ফাইল এরকম আনলিমিটেড পরিমাণ ভল্ট মেইনটেইন করতে পারি। ওকে। হুম, আইডিয়াটা বুঝতে পারছিস? বুঝতে যে পারছি। মানে যেহেতু ভল্ট ইস কাইন্ড অফ লাইক ফোল্ডার আমি ফোল্ডার ভল্ট শেয়ার ইস করতেছি, হ্যাঁ, তাই না? ভল্ট ইস কাইন্ড অফ লাইক এ ফোল্ডার কিন্তু এখানে কিছু ব্যাপার আছে। ভল্টের মধ্যে খালি ফোল্ডার না আরো কিছু জিনিসপাতি থাকে। যেমন কি থাকে আমি তোকে বলি। এটা একটা ভল্ট, রাইট? এই ভল্টের মধ্যে হুম, হুম। ডট অবসিডিয়ান নামে একটা ফোল্ডার থাকে। এই ডট অবসিডিয়ান ওকে। ফোল্ডারটা হচ্ছে যে কি কাইন্ড অফ ম্যাজিক। এর মধ্যে ওই ভল্টের সব ধরনের অর্গানাইজেশন থাকে। কিভাবে তুই কি থিম ইউজ করছস, থিম গুলা থাকে। তারপর হচ্ছে যে কি প্লাগইন গুলা থাকে। বুঝছস আমার কথা? তার মানে ভল্ট আসলে বুঝতে পেরেছি। প্রিজার্ভ করতেছে তুই এটাকে কিভাবে সাজাবি, কিভাবে অর্গানাইজ করবি, কিভাবে সবকিছু মেইনটেইন করবি, এই ফোল্ডারটাও ভল্টের মধ্যে থাকে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেটিংস এর জন্য ইম্পোর্টেন্ট। যেমন আমি যদি এক্সাম্পল দেই, আমার এই ভল্টটা আইডিয়ানেস্ট এর ভল্টটা খুবই সিম্পল ভল্ট। এর মধ্যে তেমন কিছুই নাই। জাস্ট নোট বাম পাশে। কোন সেটিংস নাই, হুম, কিছুই নাই। কিন্তু আমি যদি আমার স্টার্টার কিটে যাই, স্টার্টার কিটের মধ্যে প্রচুর জিনিসপাতি আছে। এর মধ্যে অনেক কিছু সেট করা আছে। এর মধ্যে সুন্দর করে ফোল্ডারের স্ট্রাকচার আছে। আমাদের লাইফের সবকিছু ম্যানেজ করা, আমাদের লার্নিং এর সবকিছু ম্যানেজ করা, জনি ডেসিমাল মেথড বলে। তারপর আমাদের কেরিয়ারের সবকিছু ম্যানেজ করা। আমরা যদি হবি প্রজেক্ট করি সেটা ম্যানেজ করা। আমরা যদি কনটেন্ট বানাই সেটা ম্যানেজ করার। তারপর হচ্ছে যে কি কিছু রিজার্ভ আছে। আমরা যদি বই পড়ি, বইয়ের নোট, পেপারের নোট, পডকাস্টের নোট এই জিনিসগুলা ম্যানেজ করা। ইচ অ্যান্ড এভরিথিং অনেকগুলা টেমপ্লেট আছে। তার মানে আমি যদি
একই ফোল্ডারটা কারো সাথে শেয়ার করি এই স্টার্টার কিটের ফোল্ডারে গিয়ে গুগল ড্রাইভে রেখে নট দ্য টপ লেভেল বটম লেভেল ফোল্ডার দিস ওয়ান, তাহলে সেও হুম, হুম। কিন্তু সেম জিনিসগুলো পেয়ে যাবে উইথ মাই সেটিংস, অল অফ দ্য প্লাগইন সেটিংস। যেমন এর মধ্যে কিছু প্লাগইন আছে, আমি কিছু প্লাগইন এটাতে ইউজ করছি, পিডিএফ প্লাস প্লাস, অবসিডিয়ান টাস্ক প্লাগইন, তারপর হচ্ছে ডেটা ভিউ। এই প্লাগইন গুলো কিন্তু আমি ইউজ করছি, এই জিনিসগুলো কিন্তু আমার ইনটেক থেকে যাচ্ছে, যেহেতু অবসিডিয়ানের সবকিছু টেক্সট ফাইল, তার মানে সবকিছু এখন আমার টিমমেটও ফুল ফিচারটা অ্যাক্সেস করতে পারবে। আমার এই সেটআপটা সেও এনজয় করতে পারবে। এটাই হচ্ছে যে অবসিডিয়ানের কাইন্ড অফ আমি বলব একটা স্ট্রং পয়েন্ট। আমি যেভাবে সেটআপ করতেছি সেটা আমি মাল্টিপল পিপল এর সাথে শেয়ার করতে পারতেছি। কাইন্ড অফ সে আমাকে মানে লিমিটটা আমার তুলে দিচ্ছে যে আমি কিভাবে শেয়ার করব, কার সাথে শেয়ার করব। আমি সবকিছু শেয়ার করতে পারতেছি। ইভেন আরো ইন্টারেস্টিং জিনিস কি জানিস? হুম। মানুষ হচ্ছে অবসিডিয়ান এর ভল্ট গুলা হচ্ছে যে কি ওয়েবে হোস্ট করে। ওয়েবে হোস্ট করে। ওকে। ডিজিটাল গার্ডেন নামে একটা প্লাগইন আছে। ওই প্লাগইন দিয়ে তোর পুরা ওয়ালটা তুই ওয়েবে হোস্ট করে পুরা ওয়ার্ল্ড এর সাথে শেয়ার করতে পারবি। এক্সাক্টলি তোর এখানে যেরকম ওয়ালটা দেখাচ্ছে কানেকশন নোড, এক্সাক্টলি ওখানেও এরকম যাবে। এটা খুবই আচ্ছা। ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। ওকে। তাহলে তাহলে এটা নিয়ে আমার যে কনফিউশনটা ছিল যে কোলাবোরেটিভ কাজটা আমি কিভাবে করব, দ্যাট ইজ গন। থ্যাংক ইউ। ওকে। তার মানে এটা খুবই ফ্লেক্সিবল। দেন আমার আরেকটা যেটা কোয়েশ্চেন থাকে, এই যে বিভিন্ন টেমপ্লেটের যে ব্যাপারগুলো থাকে, ডেফিনেটলি এটার বিভিন্ন টেমপ্লেট হাব থাকার কথা, কারণ এটা হু, হু, কমিউনিটি বিগ। নাও আমি আমার জন্য একটা টেমপ্লেট স্ক্র্যাচ থেকে তৈরি করব, অথবা হু, হু, একটা টেমপ্লেট ওখানে আছে, অন টপ অফ দ্যাট আমি তৈরি করব ফর ডিফারেন্ট পারপাস। সে হু, আমি হু, হয়তো আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, সে হু, হু, প্রোগ্রামিং নিয়ে হোক, অন্য কিছু নিয়ে হোক, হু, বা হু, আমি একটা ছোট্ট লার্নিং কোনো কিছু একটা বানাচ্ছি, বা ইভেন হবি নিয়ে কিছু একটা বানাচ্ছি। সো ওইটার এপিসোড বাই এপিসোড আমি কিছুর মানে একটা 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 টেমপ্লেট ফলো করব, যেখানে কি থাকবে, অবজেক্টিভ থাকবে, কি পয়েন্টস প্রথমেই যে আমরা কোনগুলো কভার করবো, সে দেন হচ্ছে ওই রিলেটেড যত রিসোর্স থাকবে, তারপর রিসোর্স থেকে কি সামারি হু, হু, যেটা ওই অবজেক্টিভের সাথে হু, হচ্ছে হু, কানেক্ট হচ্ছে, তারপর বিভিন্ন অডিও, ভিডিও, হু, হু, দেন রিসোর্স, ইমেজেস, এভরিথিং উইল বি দেয়ার, হু, হু, তাই না? এবং আল্টিমেটলি আই উইল নো কোন এপিসোডটা আসলে মানে কাইন্ড অফ আ মাইন্ড ম্যাপের মতো, হু, 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 ফুল বুঝতে পারছি। মাইন্ড ম্যাপ আর ফুল ম্যাপিং অফ দ্য হোল সিরিজ। হু, হু, এখন আমি এই একটা টেমপ্লেট আমি স্ক্র্যাচ থেকে তৈরি করব। হু, সো হু, হোয়াট উইল বি ইউর সাজেশন অর হাউ ক্যান আই ডু ওকে। দ্যাট? ওকে, আমি তাহলে তোকে ছোট একটা ডেমো দেখাই। টেমপ্লেট বানানোর জিনিসটা খুবই ইজি। হুম? আমি তাহলে তোকে ডেমোটা দেখাই। এটা এবং টেমপ্লেটটা খুবই ইউজফুল আমি বলব। অনেক কাজের জন্য। যেমন আ আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিলাম। আমি আবার Obsidian স্টার্টার কিট এর মধ্যেই চলে যাই। ঠিক আছে? ওকে, ফর এক্সাম্পল তুই যেটা বললি আমি একটা টেমপ্লেট বানাবো। আমি হচ্ছে এখন একটা কনটেন্ট এর কাজ করতেছি। যে কনটেন্টটা হচ্ছে আমি একটা সোশ্যাল মিডিয়া বা আমি হচ্ছে একটা কোন একটা YouTube ভিডিও বানাবো। হ্যাঁ? মাই নিউ ভিডিও। সরি। ওকে। এখন আমি এখানে একটা টেমপ্লেট দিব যে টেমপ্লেটের কাজ হবে অটোমেটিক অনেকগুলা জিনিস পপুলেট করে দিবে। রাইট? সো স্টার্টার কিটে গিয়ে নিউ নোড ক্রিয়েট করতে হবে। সরি। স্টার্টার কিটে গিয়ে যদি নিউ নোড ক্রিয়েট করি, নাম দিলাম মাই টেমপ্লেট ভিডিও টেমপ্লেট। ভিডিও টেমপ্লেট। ঠিক আছে? এরপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি ৩ টা ডট দিতে হবে। খেয়াল করে দেখ। সরি ৩ টা ড্যাশ দিতে হবে। খেয়াল করছস? ৩ টা ড্যাশ দিছি বাকিটা অটোমেটিক হয়ে গেছে। আমি আবার দেখাই। ওকে। আমি হচ্ছে ড্যাশ ১, ২, ৩ দেখছস? এখন ফার্স্ট প্রপার্টিটা কি হবে তোর টেমপ্লেটের বল? আমার ভিডিও টেমপ্লেটের ফার্স্ট প্রপার্টিস যে উম মানে আমি হচ্ছে নেম, ৩টা ইয়ে চাচ্ছি, নেম সে দিলাম, নেম মানে দিলাম, হ্যাঁ? নেম, হ্যাঁ, ওকে, নেম, নেম হচ্ছে কি পয়েন্টস। এপিসোড, তার কি পয়েন্টস, হুম, দেন হচ্ছে এপিসোড, রিসোর্সেস অথবা রেফারেন্সেস, ফর হুম, এক্সাম্পল। ওকে। রেফারেন্সেস, তারপর দেন হচ্ছে টেক এপি, অ্যাওয়েজ, ওকে সরি। এপিসোড, দেন হচ্ছে টেক এপিসোডস, এওএস, ঠিক আছে? টেক অ্যাওয়েজ। ওকে, হ্যাঁ। এই যে প্রপার্টি গুলা দিয়ে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম। আমি যদি দেখি এই টেমপ্লেটের মধ্যে আসলে কি আছে, আমি কিন্তু সোর্স কোডটা দেখতে পাবো এখানে সোর্স মোডে গেলে। এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল OYML ফন্ট ম্যাটার। ৩ টা ড্যাশ দিয়ে শুরু হইছে, ৩ টা ড্যাশ দিয়ে শেষ হইছে এবং জাস্ট OYML ফন্ট ম্যাটার। দ্যাটস ইট। ওকে। টেমপ্লেটটা আমি ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে? এখন আমি আমার
আমার যে নতুন প্রজেক্টটা আমি কনটেন্টে ক্রিয়েট করলাম সেখানেই ব্যাক করি। ওকে? সেটা আমি কোথায় করছি? একটু দেখি, হোল্ড অন। ওকে, আমি নতুন করে একটা পোস্ট ক্রিয়েট করি এখানে, মাই নিউ ভিডিও। এখন আমি চাচ্ছি এখানে ওই টেমপ্লেটটা অটোমেটিক পপুলেট হয়ে যাবে। তাইলে আমি কি করব? কন্ট্রোল টি প্রেস করব। সরি, কন্ট্রোল টি এই শর্টকাটটা সেটআপ করা নাই। এখানে একটা বামে অপশন আছে ইনসার্ট টেমপ্লেট। এটা আমি কন্ট্রোল টি দিয়েও সেটআপ করতে পারব। তাহলে আমার টেমপ্লেটটার নাম ছিল কি? ভিডিও টেমপ্লেট, রাইট? হুম, সিলেক্ট করে দিলাম, অটোমেটিক পপুলেট হয়েছে। খেয়াল করে দেখছিস? দেখ। হুম, এখন রাইট, নেম দিলাম রাইট। ভিডিও 1, সরি ভিডিও 1। তারপর হচ্ছে কি প্রপার্টি দিলাম। আরেকটা জিনিস কি প্রপার্টি দিলাম, ফর এক্সাম্পল এটা হচ্ছে ভিডিও টাইপের প্রপার্টি, ঠিক আছে? রিসোর্স দেওয়ার অনেক কিছু দিলাম। এখন আমি আরেকটা ভিডিও ক্রিয়েট করি। ভিডিও 2। এখানেও সেম কাজটা আমি করব, যে ভিডিও টেমপ্লেট সিলেক্ট করে দিলে টেমপ্লেট হয়ে যাচ্ছে। আমি কি পয়েন্ট দিলাম? ভিডিও। ওকে। এটা করাতে আমার কি সুবিধা হইছে? আমি এখন ২ টা ভিডিও আমি ক্রিয়েট করছি টেমপ্লেটের মাধ্যমে। এখানে আমি আরো অনেক ইনফরমেশন পপুলেট করতে পারবো ইচ্ছামত। করার পরে আমি চাইলে এখান থেকেও কিন্তু একটা ডেটাবেজও ক্রিয়েট করতে পারবো। যে ডেটাবেসটা হচ্ছে যে কি নোশন লাইক ডেটাবেস, এটাকে ক্রিয়েট বেস বলে। খেয়াল কর, দেখ বেজের মধ্যে সব চলে আসছে না? এর মধ্যে কিন্তু ফিল্টারিং ও করা যায়। আমি কোন একটা পার্টিকুলার দিয়ে ফিল্টার করব। পার্টিকুলার একটা প্রপার্টিজ দিয়ে। আমার একটা প্রপার্টিজ কি ছিল? যে কি পয়েন্টস, রাইট? ভিডিও কি হ্যাঁ, পয়েন্ট ছিল? হ্যাঁ। হ্যাঁ। কি পয়েন্টস ভিডিও ছিল। এখন এই প্রপার্টিজটা আমি চাইলে এখানে নিলাম। এখন আমি চাইলে এটাকে দিয়ে ফিল্টার করব, এড ফিল্টার। ফিল্টারটা আমার ছিল যে কি কি পয়েন্টস। কি পয়েন্টস দেখ। আমি যদি এখানে ভিডিও দিয়ে দেই ইস কন্টেইনস ভিডিও, দেখ। আমার ২ টা ভিডিওকে সে সর্ট আউট করে ফেলছে একটা টেবিলের মধ্যে। দেখছিস? ইভেন আমি এই টেবিলটাতে এক্সট্রাক্ট করতে পারবো। হ্যাঁ, এই টেবিলটা থেকে এক্সট্রাক্ট করতে পারবি। ইভেন এখানে নতুন প্রপার্টি এড করতে পারবি। এখানে হচ্ছে দেখি তুই আবার ওখানে যেতে পারবি। মানে এটা খুবই পাওয়ারফুল। এই জিনিসগুলা দেখে অবসিডিয়ান দেখে মনে হয় এই জিনিসগুলো একেবারেই কিছুই নেই। কিন্তু আসলে অনেক কিছু করা যায় এরকম। আচ্ছা, আমি আমার এক্সাম্পলটা আমি আমার ভল্টের রেসপেক্ট এ দেই। আমি আমার নিজের ভল্টে এরকম একটা ডেটাবেস আমি মেইনটেইন করি। আমি হচ্ছে ভিডিও বানাই তো এজন্য আমি একটা ডেটাবেস মেইনটেইন করি। সেটা হচ্ছে দেখি YTDB। দেখ, আমার এই ওআইটি ডেটাবেসটা কিন্তু অটোমেটিক জেনারেটেড। অবসিডিয়ান অটোমেটিক জেনারেট করছে। কবে আমি ভিডিওটা ক্রিয়েট করছি, কবে পাবলিশ করছি, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক সহ আছে। যাতে করে আমি এগুলা ইজিলি অ্যাক্সেস করতে পারি। প্রত্যেকটা ভিডিওর আইডি আছে যাতে আমি ট্র্যাক করতে পারি কোন ভিডিওটার আইডি কত। কারণ অনেক এডিটিং সফটওয়্যার ইউজ করি, অনেক কিছু ইউজ করি না? মাঝে ট্র্যাক রাখা যায় না যে আসলে কোনটা কিসের ভিডিও, বা ওপেন করার সময় কনফিউশন এ পড়ে যাই। সো এভাবে ম্যানেজ করার কারণে এই জিনিসটা খুবই গুছানো। এখন আমি কোন একটা ভিডিও তাইলে মেকিং এর আমার প্রসেস কি? আমি এই সেম জিনিসটাই তোকে দেখাই। তাহলে হয়তো জিনিসটা আরো ইজি হবে। ফর এক্সাম্পল আমি কোন একটা ভিডিও বানাবো। আমি মক ওয়াইটি তে যাই। এটা যদিও অর্গানাইজ না, আমি কেয়ার করি না অর্গানাইজ হোক না হোক। আমি জাস্ট হচ্ছে দেখি কোন একটা ভিডিও ক্রিয়েট করলাম, রাইট? ফর এক্সাম্পল আমার হচ্ছে যে কি একটা ভিডিও ক্রিয়েট করার আইডিয়া হচ্ছে যে কি নিউ ভিডিও। ফিউচারে হয়তো আমি এই এই ভি এটা একটা ভিডিও করব। করলাম, কন্ট্রোল টি চাপ দিলাম, ওয়াইটি ভিডিও টেমপ্লেট। ঠিক আছে? ওয়াইটি টেমপ্লেটে চাপ দিলাম, দেখ অনেকগুলা জিনিস অটোমেটিক পপুলেট হয়ে গেছে এখানে। ট্যাগ চলে আসছে, ট্যাগ থেকে ফিল্টার আউট করা যায়। কবে ক্রিয়েট হইছে, ইউআরএল টা রাখবো, টাইটেলটা রাখবো, মার্কেটিং কি, স্টোরি কি, মেটা ইনফরমেশন, ভিডিও ডেসক্রিপশন এগুলো কিন্তু অটোমেটিক টেমপ্লেটের মাধ্যমেই চলে আসছে। সো এতে করে আমার অনেক হ্যাসেল কমে যায়। ইটস নট লাইক দ্যাট। ডেটাবেজে গেলে কিন্তু নিউ ভিডিওটাও চলে আসবে। আমি যদি এটা আম ক্রিয়েটেড ডেট হচ্ছে যে কি রিসেন্ট ডে দেখছো এখানে চলে আসছে না? খেয়াল করছস? সো এইভাবে আসলে টেমপ্লেট মানে মানুষের অনেক কিছু অটোমেট করে দেয় অবসিডিয়ান এ। এবং এই জিনিসটা আমার খুবই ইউজফুল ফিচার। এটা একটু অ্যাডভান্স ফিচার দেখে এটা নিয়ে আমি খুব একটা ভিডিও বানাই না। বাট হয়তো আমি ফিউচারে বানাবো এটা নিয়ে আরো ভিডিও। কিভাবে এই অটোমেশন গুলা করা যায়। আর কোন কোয়েশ্চেন আছে এটা নিয়ে তোর? না, এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই। বাট আমি হচ্ছে একটা খুব স্পেসিফিক প্রজেক্ট যেটা হয়তো আমি নিয়ে কাজ করব বা হ্যাঁ, ইচ্ছা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এ তো সেটা নিয়ে আমার হচ্ছে জাস্ট একটা মানে কি বলবো? মানে কিক অফ আরকি। কাইন্ড অফ তোর তো আইডিয়া চাচ্ছি যে আসলে তোর এই হচ্ছে টেমপ্লেটটা আমি কিভাবে হ্যাঁ, আচ্ছা তুই যে একটু আগে হ্যাঁ, বললি না নলেজ গ্রাফ গুলা কিভাবে ইয়ে করা যায়? এই নলেজ গ্রাফ গুলা করতে তোর টেমপ্লেটটা অনেক হেল্প করবে তোকে। ওকে, টপ লেয়ারের ওকে। মেটা ডেটা গুলা তুই যখন রাখবি তখন হচ্ছে গ্রাফ ক্রিয়েট করা খুব ইজিয়ার হবে। ইভেন যেকোনো পাইথন দিয়েও তুই, কারণ টপ লেয়ারের মেটা ডেটা OYML ফরম্যাটে, তখন পাইথন দিয়েও তুই হচ্ছে কানেকশন গুলো বিল্ড আপ করতে পারবি।
ইয়েস। ইভেন আ আমি তো এই যে YML যে স্ট্রাকচারটা এটা হ্যাঁ, তো যেকোনো জায়গায় পোর্টেবল। লাইক I have পোর্টেবল। done one এটা টেক্সট YML, ফাইল। এটা anyone পোর্টেবল। can use that. এনিওন ক্যান ইউজ হুম, দ্যাট। আমার হচ্ছে এই যে Obsidian স্টার্টার কিটে আমি যেটা দেখাইছিলাম, যে স্টার্টার হুম, কিটে হুম, হচ্ছে এরকম কিছু টেমপ্লেট আছে। আমি সবাইকে বলব এই টেমপ্লেট ফোল্ডারটা একটু এক্সপ্লোর করতে। তবে এক্সপ্লোর করার হুম, সময় হুম। নরমালি এক্সপ্লোর করলে হবে না। এখানে গিয়ে সোর্স মোডে এক্সপ্লোর করতে। কিভাবে আমি টেমপ্লেট গুলা বানাইছি। যেমন এটা হচ্ছে ডেইলি নোটের টেমপ্লেট। কিভাবে এগুলো আমি প্রোগ্রামিং করছি। যেমন এটা হচ্ছে আইডিয়া টেমপ্লেট। এটা হচ্ছে লক টেমপ্লেট। এটা হচ্ছে মক টেমপ্লেট। এটা হচ্ছে পার্মানেন্ট নোট টেমপ্লেট। এটা হচ্ছে প্রাইভেট নোট টেমপ্লেট, টাস্ক টেমপ্লেট। এই জিনিসটা অবশ্যই এক্সপ্লোর করতে হবে সোর্স মোডে। তাহলে না জিনিসটা বুঝা যায় জিনিসটা আমি কিভাবে ডেভেলপ করছি এবং যে কেউ চাইলে এটাকে কপি করতে পারে, রেপ্লিকেট করতে পারে। বুঝতে পারছিস আইডিয়াটা? রাইট, 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 হুম। ইয়েস। সো এই স্টার্টার কিটটা ওপেন করলে এরকম একটা ফোল্ডার থাকবে। এখানে টেমপ্লেট ফোল্ডারের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যে কেউ ইউটিলাইজ করতে পারে ফর ইউর ওন পারপাস। হুম। আচ্ছা। আমার যে ডেফিনিটলি তুই যখন ওই যে বই লিখছিস, সেই বই লেখার জন্য যে চ্যাপ্টার ম্যানেজমেন্ট বা কনটেন্ট ম্যানেজমেন্ট সেটাও তো তুই হচ্ছে Obsidian এর মাধ্যমে অবসিডিয়ানেই করতেছিস। করতেছে। অবসিডিয়ানের মাধ্যমেই করতেছি। সো আ আমার যেটা একটা মানে একটা কাইন্ড অফ স্টার্টার প্রজেক্ট বলতে পারি যেটার উপর বেস করে আমি আরো অনেক কিছু করব। সে আই এম ওয়ার্কিং অন আ বিগ পেপার। ওকে? উহু, সে উহু, বিশাল বড় একটা পেপার। আমি সেখানে আমার যে আ আইডিয়া গুলো আছে বা যেগুলো আমি হচ্ছে নোটে লিখলাম, সে Obsidian এর নোটে লিখলাম। তারপর ওখানে কিছু রিসোর্স গুলো আমি রাখলাম ওই রিলেটেড প্রত্যেকটা সেকশনে এবং ওই রিলেটেড রেফারেন্স বা বিব টেক্সট গুলো আমি রাখলাম বা সামথিং, হ্যাঁ? যেটা আমি হচ্ছে নোটেই রাখলাম সে। নাও এই প্রত্যেকটা জিনিস আমি এখন ওভারলিফে বা একটা উহু, লেটেক ফরম্যাটে আমি কনভার্ট করে নেব। উহু, হাউ ক্যান আই ডু দ্যাট? নাম্বার 1। আর হচ্ছে মানে আমি যখন চ্যাপ্টার আউটলাইন বানাচ্ছি সে এবং প্রত্যেকটা আউটলাইনের আন্ডারে প্রত্যেকটা সেকশনে যেমন আছে ওভারলিফে যেমন সেকশন যায় এক একটা টেক্সট চ্যাপ্টার থাকে ওখানে আমরা লিখি বা সামথিং সে এই আমি জাস্ট পুরোটা পপুলেশন না কিছু পপুলেটেড থাকবে বাট স্ট্রাকচারটা আমি অবসিডিয়ানে বানাচ্ছি নাও উহু, আই ওয়ান্ট টু ট্রান্সফর্ম দ্যাট ইন্টু উহু, অ্যান ওভারলিফ রাইট আপ উহু, উহু। অর টেক্সট থিং, লেটেক থিং। এটার কি কোনো ওয়ে আছে? মানে এর আমার কোনো প্লাগইন ইউজ করতে হবে না কি? মানে আমি এটা কিভাবে শুরু করতে পারি? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছস। রিসেন্টলি কোশ্চেন এটা কি নিয়ে বা বুঝতে পারছিস? আ আ এটা নিয়ে আমি রিসেন্টলি একটু এক্সপ্লোর করছি। বুঝতে পারছস? হুম, হুম, সো হুম, হুম। আম একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারটার নাম আমার এক্সাক্টলি এখন মনে পড়ছে না। আমি হয়তো লিংকে দিয়ে দিব। জিনিসটা কিভাবে কাজ করে? আচ্ছা। জিনিসটা তো অবশ্যই যেহেতু এটা টেক্সট ফাইল আমি ম্যানুয়ালি কপি করে অবশ্যই নিয়ে যেতে পারি। রাইট? হুম, 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 তো হুম। আমি হচ্ছে Obsidian এ লিখলাম। লিখে হচ্ছে দেখি ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে আমার লিটারেচার রিভিউ থাকলো, মেথড থাকলো, রেজাল্ট থাকলো। লিখে Obsidian থেকে আমি ডিরেক্টলি লেটেকে কপি পেস্ট করে দিতে পারি। এটা তো ইটস ডুয়েবল, এটা ইজিয়ার। কিন্তু হুম, কেউ যদি চায় না আমি Obsidian এর মধ্যে লিখে ওটাকে লেটেকে কনভার্ট করব, সেজন্য কিন্তু একটা Obsidian এর একটা প্লাগইন আছে। ওকে। যেই প্লাগইনটার নামটা এক্সাক্টলি মনে পড়তেছে না। ওই প্লাগইনটা যে কাজটা করে সেটা হচ্ছে Obsidian এর মার্কডাউন ফরম্যাট থেকে এনি ফরম্যাটে তুমি যেতে পারবা। LaTeX, Word, PDF, HTML, any format, anything. সো এটা কি কোনোভাবে স্ট্রাকচারটাকে মেসি করার কোনো ওয়ে আছে হ্যাঁ, নাকি জাস্ট এক্সাক্টলি যে ফরম্যাট আমি চাইছি সে সেভাবে যাবে? স্ট্রাকচারটাকে মেসি করবে কি করবে না এটা ডিপেন্ড করে আসলে ওই কাস্টমাইজেশন এর উপর। আমি কিভাবে ওকে। ওটাকে কাস্টমাইজ করতেছি। তো যেটা হয় সেটা হচ্ছে যে কি সে হয়তো বেসিক স্ট্রাকচার গুলো সেম রাখবে। কিন্তু তোমাকে যেটা করতে হবে হুম, হুম। হেডার-মেডার ওগুলো হয়তো এডিট করতে হবে। কারণ ওগুলো তোমার ডিফারেন্ট পেপারের আচ্ছা, অনুযায়ী। বুঝতে পারছেন? এটা বুঝতে হয়তো করা পারছি। যায়। কিন্তু কেউ যদি এটাকে স্মুথ পাইপলাইনে পার্টিকুলার IEEE ফরমেট এর জন্য করতে পারে, I would appreciate that. সেটা অবশ্যই করা যাবে। ওকে। IEEE ফরম্যাটে। এটা আমার হচ্ছে আমি এটার উপর করে একটা প্রজেক্ট করতে চাচ্ছি। এটা দিয়ে আমি হচ্ছে এরকম থাকে না যে আমি এটাতে বিশ্বাস করি যে if you want to learn something start doing a project with that one. দ্যাটস ট্রু। সো এবং আমি যদি Obsidian এর পুরো জিনিসটাকে আমি শিখতে চাই, অনেক সবগুলো ফিচার আমি এড করব। আমি হয়তো এই প্রজেক্টটা দিয়েই জিনিসগুলো সব শিখব। এটা হুম, হচ্ছে হুম। আমার হ্যাঁ, চিন্তাভাবনা। সো ডেফিনিটলি if I stuck I will definitely get reach out to you. But হ্যাঁ। that is the thing. তুই বললি যেহেতু এটা থাকে আমি এটা এক্সপ্লোর করে দেখব। বাট আমার যদি কোনো কোয়েশ্চেন থাকে ইভেন তুই কিন্তু এটা নিয়ে একটা ভিডিও বানাতে পারিস যে যারা নতুন রিসার্চাররা আসতেছে তারা Obsidian কে কিভাবেই ১ম থেকে একটা স্ট্রাকচারড ওয়েতে করতে পারে যাতে করে তার এই পুরা রিসার্চ জার্নিটা খুব স্মুথ হয়। কারণ তাইলে এখন এটা ইন্টারেস্টিং জিনিস আমি তোকে বলি। আমি যখন ২০২২ সালে ভিডিও বানানো
প্ল্যান করছিলাম তখন আমার সিরিজটার নাম ছিল রিসার্চ হ্যাক। টার্গেট ছিল রিসার্চার সত্যি কথা বলতে। তখন আমি হুম। ভাবলাম যে আসলে রিসার্চারদের টার্গেট করলে সমস্যা যেটা হচ্ছে, এই জিনিসটা তো লার্জ অডিয়েন্স এরও লাগে। ওরা হচ্ছে ইন্টারেস্ট পাবে না। হুম। তখন আমি হচ্ছে একটু রিড আউট করে হচ্ছে যে কি নরমাল সবার জন্যই বানাইছি। বাট রিসার্চ হ্যাকের ওই সিরিজটা আমি আসলে এখনো এক্সিকিউট করতে পারিনি। সত্যি কথা বলতে। ২-১ টা ভিডিও বানাইছি বাট আমার ফুল সিরিজটা যেভাবে করার প্ল্যান ছিল ওটা এক্সিকিউট করতে পারিনি। সেটা করা হয়তো উচিত আমি আসলে। সেটা হয়তো আমি সামনে এক্সিকিউট করব যে রিসার্চ হ্যাকে এই জিনিসটাই দেখানো যে একেবারে ফুল পাইপলাইনটা। আমি এই যে পডকাস্টের ১ম সিরিজটাতেই কিছু দেখাইছি। সুদীপ নামে একজনের সাথে ওকে আমি কিছু দেখাইছি এই পাইপলাইনটা কিভাবে কাজ করে। একবারে ফার্স্ট পডকাস্টেই। এরপরে বাট এটা নিয়ে ইন ডেপথ কখনো টিউটোরিয়াল টাইপের ভিডিও বানানো হয় নাই। কারো যদি ইন্টারেস্ট থাকে যে আমার ১ম পডকাস্টটা এপিসোড 001 টা দেখলেই সে বুঝতে পারবে এই পাইপলাইনের কিছু পোরশন কিভাবে কাজ করে। বাট ফুল পাইপলাইন যে কিভাবে একেবারে স্টার্ট থেকে শেষ পর্যন্ত সেটা নিয়ে আমি একটা সিরিজ বানাবো ইন ফিউচার এ আশা করি খুব তাড়াতাড়ি। তখন হয়তো ওই জিনিসটা ইভেন আরো এমনও করা ক্লারিফাই যেতে পারে করব। যারা বিভিন্ন ডোমেইন স্পেসিফিক হুম, রিসার্চার মনে কর উহু, যে মেডিকেল ডোমেইনে যারা কাজ করতেছে তাদের একটা ব্যাপার আছে হচ্ছে সিস্টেমেটিক রিভিউ করতে হয় বিভিন্ন হু, হু, প্রকার। ওই রিভিউটা দেখা যায় সিস্টেমেটিক রিভিউ অ্যাজ আ হোল সব ডোমেইনেই হয়তো কাজ করে। বাট হু, হু, খুব বেশি আমি ওদেরকে করতে দেখছি বা সামথিং। আমাদের ডোমেইনেও যখন কোনো একটা জিনিস নিয়ে আমি ফার্স্ট কাজ শুরু করতে চাই একটা হোল রিভিউ করতে হোল হয়। তাই রিভিউ। না? হু, হু। প্রত্যেকটা জায়গাতেই বিষয়টা এরকম। তো তাহলে ডোমেইন ওয়াইজ কিভাবে স্ট্রাকচারটা আমি কাস্টমাইজ করতে পারি? এটা নিয়ে কিন্তু আসলে করলে দেখা যায় যে যারা নিউ রিসার্চাররা আসতেছে আমাদের দেশের পার্সপেক্টিভে বলি বা এই যে কালচার রিসার্চ কালচারটা গ্রো করাটা খুব দরকার। তাই না? সত্য কথা বলছিস। তো অনেকেই হচ্ছে এইটার যে কষ্ট, ডেফিনিটলি এটা কষ্ট। যেকোনো জিনিসই কষ্ট। কিন্তু এটার যে আমরা তো ব্যক্তিগতভাবে আমরা ইঞ্জিনিয়াররা একটু লেজি, রাইট? বাট এই লেজি পিপল দের জন্য কিভাবে অবসিডিয়ানকে একটা কাইন্ড অফ থরের ওই হাতুড়ির মতো বানানো যায় সেটা করাটা খুব দরকার বলে মনে হুম। হয় আমার কাছে। সেটা সো নিয়েই তো আমার কাজ মনে হয় শুরু তুই এটা করছি। শুরু করতে পারিস। সেটা নিয়ে হুম। যেহেতু কাজ শুরু করছি এ পর্যায়ে যাবো আশা করছি। একটা ভালো রিসার্চ কালচারটা বিল্ড আপ করার মেইন প্রিকন্ডিশন হচ্ছে রিসার্চ প্রসেসটাকে আসলে সহজ করা। যে আমরা অনেক ডিফিকাল্ট মনে করি। রিসার্চ প্রসেসটাকে কিভাবে সহজ করা এটা হচ্ছে আমার এই পডকাস্টের লক্ষ্য, আমার টিউটোরিয়াল গুলোর একটা লক্ষ্য আরকি। বাট ওভারঅল সেই রিসার্চটা হইতে হবে যে একাডেমিক রিসার্চ ব্যাপারটা এমন না। যারা নলেজ ম্যানেজ করে, চাকরি-বাকরি করে সবাইকে একটু না একটু রিসার্চ করতে হয় সব টপিকেই। মার্কেটিং এর কাজ করে হুম, তাকেও প্রচুর রিসার্চ করতে হয়। মার্কেটিং প্রচুর কোন রিসার্চ মেথডটা করতে কাজ হয়। করবে। তাই না? যে হচ্ছে যে কি সাপ্লাই চেইন এ কাজ করে তাকেও প্রচুর রিসার্চ করতে হয়। আল্টিমেটলি সব লেয়ারের রিসার্চটাকে কিভাবে সহজ করা সেটাই তো আসলে এই পডকাস্টের আসল উদ্দেশ্য এবং আমার টিউটোরিয়াল গুলোর মেইন লক্ষ্য আরকি। সো আশা করি কয়েক বছর কাজ করলে আরো ডেপথ এ ঢুকতে পারব। এবং একটাই সমস্যা মোটিভেশনটা ধরে রাখতে পারবো কিনা সেটা হচ্ছে বড় কথা। আমরা সেজন্য আছি আমি সবাইকে মোটিভেশন দেওয়ার জন্য। সবাইকে এজন্য আমি রিকোয়েস্ট করব মোটিভেশনটা ধরে রাখার জন্য যাতে এনগেজমেন্টটা বাড়ায়, কমেন্ট করে, কোয়েশ্চেন করে, তারপর হচ্ছে যে কি স্টিকার কমেন্ট করে, কমেন্ট করতে কষ্ট হলে শেয়ার করে। তাহলে হয়তো আমার মোটিভেশনটা একটু ভালো থাকবে। আমি শুধু আমার ক্ষেত্রে বলব না, যারা এরকম কাজ করতেছে সবাইকেই যাতে হচ্ছে যে কি এনগেজ করে। সজীবের পডকাস্টটা খুবই ইউজফুল। আমি পডকাস্টগুলা শুনছি এবং আমার কাছে খুবই ইনফরমেটিভ মনে হইছে। কারণ টপ লেভেলে পার্টিকুলার ফিল্ডে টপ লেভেলের লোকজন নিয়ে পডকাস্ট করে। আমিও বলব সজীবের পডকাস্টটাও যাতে মানুষ সাপোর্ট করে, কমেন্ট করে, এনগেজ করে। এটা আসলে গুরুত্বপূর্ণ। কারণ আমরা জাতি হিসেবে খালি হচ্ছে যে কি মেক্সিমাম এন্টারটেইনমেন্ট, ফাত্রামি ভিডিও, তারপর হচ্ছে মানে মাছ ধরার ভিডিও এগুলাই হচ্ছে যে কি বেশি পপুলার। তার সাথে, সাথে আমাদের রিসার্চটাকেও পপুলার করা দরকার। এস এ নেশন, তাই না? হুম। এইজন্য আমি বলব এই জিনিসগুলা যাতে সবাই সাপোর্ট করে। আর ইভেন সত্যিকার অর্থে যে ইভেন আমি যদি কোনো হবির কথাও বলি, সে একজন এন্টারটেইনমেন্ট জিনিসও বানালো। তারও তো থিংকিং করা লাগবে বা নোট নেওয়া অবশ্যই। লাগবে বা জিনিসটাকে সাজানো লাগবে। সেখানেও তো এটার হাইলি সব ইউজফুল। জায়গায় যেমন তুই ভিডিও বানাচ্ছিস। হাইলি সবকিছু তোকে ইউজফুল। অর্গানাইজ করতে করতেছে। সো সো ইয়া সো কনটেন্ট ক্রিয়েটর এর জন্য আরেক তো এটা একটা টপ নচ টুল আমি বলব। কনটেন্ট ক্রিয়েটর এর জন্য Obsidian একটা টপ নচ টুল। সবকিছু ম্যানেজ করা, থিংকিং করা, রিসার্চ করা, তারপর রিসোর্স গুলা কালেক্ট করা, তারপর এক্সপ্রেস করা, ডেসক্রিপশন লেখা, পোস্ট লেখা, মার্কেটিং ম্যাটেরিয়াল লেখা। এগুলাতে তো প্রত্যেকদিন আমি এগুলাতে প্রচুর ইউজ করি Obsidian। Obsidian না থাকলে আমার মনে হয় আমি এত ভিডিও দিতে পারতাম না। যে অনেকে কোয়েশ্চেন করে আমি এত ভিডিও কিভাবে আপলোড করি আমি রিসার্চের ফাঁকে। আমি তো ইনটেনশনালি করি না। এগুলা মাঝে, মাঝে জাস্ট বসি এটা সেটা করি, টুইক করি, একটু করলেই কিছু একটা হয়ে যায় তখন পোস্ট করে দেই। আমার মনে হয় আমি হয়তো কাজ আরো ডিপে গেলে আরো অনেক কোয়েশ্চেন আসবে। বাট এখন এই মুহূর্তে আমার আরেক
একটা টপিক যেটা আমি উহু, আসলে জানা দরকার। উহু, আ সিউর। যেমন আমরা তো ChatGPT টুল বা অন্য LLM টুল ব্যবহার করতেছি। ওখান থেকে জিনিসপাতি নিয়ে এসে হয়তো আমি ইনফরমেশন গুলো এখানে ইনক্লুড করতেছি। উহু। এমন কোন প্লাগইন কি Obsidian এর ভিতরে আছে যেটা হচ্ছে ইন্টিগ্রেটেড LLM এখানে থাকবে? লাইক ফর এক্সাম্পল হুম, হুম। হ্যাঁ, Obsidian এ এরকম প্লাগইন থাকতে পারে সত্যি কথা বলতে। মানে আমি ট্রাই করি না এজন্য কারণ আমি সবসময় চাইছি আমার ইনফরমেশন গুলো এটলিস্ট প্রাইভেট থাকুক। যেসব নোটগুলা আমি হচ্ছে যে কি ইয়ে করব, আ যেসব নোটগুলো আমি LLM এর সাথে রিসার্চ করব সেগুলো আমি পার্টিকুলারলি আপলোড করে জাস্ট ওই নোটগুলাতেই রিসার্চ করি। কারণ কোন একটা প্লাগইন থাকা মানে বুঝতে আমার পারছি। একটা ভয় থাকে সে পুরা ভলটা অ্যাক্সেস পাবে। তার মানে আমার সবগুলা নোট ও! চলে যাবে। এই জিনিসটা আমি খুব ভয় পাই Obsidian এর ক্ষেত্রে। কারণ যেহেতু পুরা ভল্টের মধ্যে কোথাও সেনসিটিভ ইনফরমেশন ও আছে। আমি চাচ্ছি না সেটা পুরা ওই প্লাগইনটা আমার পুরা ভল্ট অ্যাক্সেস পাক। যেই নোটগুলা আমি চ্যাট করব সেগুলো আমি জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে LLM এর মধ্যে দিয়েই চ্যাট করি। তার মানে কি Obsidian এ এই লিমিটেশন কি তাহলে আছে যে আমার অনেকগুলো ভল্ট, হুম? হু, হু, আমি চাচ্ছি আমার একটা কাস্টমাইজড যে ভল্ট শুধুমাত্র সেটাতেই LLM হুম। ইন্টিগ্রেট করতে। ইউ ক্যান ডু দ্যাট। এটা I পসিবল। ডিড দ্যাট। I ডিড দ্যাট। যেমন আমি হচ্ছে একটা ইয়ে বানাইছিলাম। আমি হচ্ছে আম আমার কিছু পপুলার বা আমার কিছু পছন্দের ইউটিউবারদের ভিডিও স্ক্রিপ্ট ডাউনলোড করছিলাম। করে একটা ভল্ট বানাইছি। ওখানে প্রায় ২-৩ হাজার স্ক্রিপ্ট আছে। সো আমি জাস্ট রিসার্চ করার জন্য এটা করছি যে আসলে ওরা কিভাবে কথা বলে বা ওদের জিনিসগুলো থিংকিং প্রসেসটা কি। তো ওটা আমি কাইন্ড অফ LLM VS কোড ওপেন করে ওইটার সাথে কিছু চ্যাট করছি সবগুলা নোটের মাধ্যমে। I don't mind এটা অলরেডি ইন্টারনেটের ম্যাটেরিয়াল। ঠিক আছে? সো ওটাতে হুম, হুম। করতে আমার সমস্যা না। You can do that on your experiment vault বাট আমি বলব যে পার্সোনাল ভল্ট এটা না করাই ভালো আরকি। আচ্ছা বুঝতে পারছি। করলে সেপারেট ভল্টে করাটা উচিত। আচ্ছা। আর ফর এক্সাম্পল আমি একটা লোকাল আ ফাইন টিউনড একটা LLM তৈরি করলাম। আমার যতটুকু হুম, কাজ করে তার জন্য হয়তো আমার খুব বিগ ইয়ার হু, হু, দরকার নাই। হু, তো হু। সেটা কি আমি ইউজ করতে পারি? বা আমি অবশ্যই এখনো জানি না। 100% 100% you can do that 100% you can do that. তখন তো আর না, সিকিউরিটি ব্যাপারটা না প্রবলেম তখন হয় আর না। সিকিউরিটির ব্যাপারটা নেই। তখন আমি পার্সোনাল ভল্ট এর সাথেই চ্যাট করতে পারবো। You can do that. ওলামা দিয়ে যে কেউ ওকে, লোকাল এজেন্ট ক্রিয়েট করে Obsidian সাথে কানেক্ট করে লোকালি করতে পারে। ওকে। দ্যাটস সামথিং আই নিডেড টু নো। ইয়াহ, সো ফার এগুলোই আমার কোয়েশ্চেন ছিল। আর আরো থাকলে আমি আবার করব। আবার রিচ আচ্ছা, আউট করব। বাট আমি যেহেতু এক্সপ্লোর করতেছি, আমি এটা নিয়েই এখন আমার সবকিছুই আমি আসলে যত নোট টেকিং বা অর্গানাইজেশন আমি আসলে আস্তে, আস্তে আগে যেগুলো থেকে করতাম এখানে আনতেছি যাতে সব এক জায়গায় থাকে। উহু, সো উহু। তার মানে যত এক্সপ্লোর করব যেমন তুই যেমন এখানে প্রায় ২-৩ বছরের উপরে কাজ করছিস বলে অনেক nitty-gritty ডিটেইলস তোর এখন নখদর্পণে এবং ইটস কাইন্ড অফ ইউ উইল বি আ গুরু, ইউ আর আ গুরু অফ দিস ওয়ান। সো Not a guru, I'm also no, no, learner. definitely. No, no, definitely. But every guru is a learner. Okay. So because you started first, then at some point you'll be a guru, and you are already a guru. And thanks for like opening eyes. I mean, বললাম না যে যখন Obsidian এর ওই ভিডিওগুলো হয়তো এই বছরে যখন ফার্স্ট শুরু হ্যাঁ, করছি যে Obsidian start here, হ্যাঁ, তো আমি আগেও দেখছি এই ভিডিওগুলো। বাট দেখা যায় যে মোটিভেশন থাকে না যে আসলে আমি শুরু করব। আচ্ছা Obsidian একটা জিনিসই আমার একটু কঠিন এখনো লাগে সেটা হচ্ছে যে একটা লার্নিং কার্ভ আছে, একটা স্টিপ লার্নিং কার্ভ সত্য আছে যে কথা। ১ম এই দেখা যায় যে তুই করবি, কিছুক্ষণ আবার ব্যাক করবি। আচ্ছা না ঠিক আছে আমি ওয়ার্ডেই করি বা আমি ওয়ার্ডপ্যাডেই করি বা নোটপ্যাডেই করি। আবার দেখবি যে না নোটপ্যাড করতে গিয়ে আবার মেসি হয়ে যাচ্ছে। তখন হচ্ছে ঠিক আছে আবার শুরু করি। তো নাও ওই যে স্টার্ট হিয়ার ওই যে কি বলছে শো ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট হিয়ার। সো আমার মনে হয় আমি এখন আসলে এদিকে কনভার্ট করতেছি। বাট যেটা হয় যে যত দেখবো আমি তত হচ্ছে পেইন পয়েন্ট গুলো বের করব। হুম, এবং আমি পেইন পয়েন্ট গুলো বের করলে আমি হয়তো ওগুলো নিয়ে আবার রিসার্চ করব। দেখা গেল যে এমনও হতে পারে যে এই পেইন পয়েন্ট খুব ইউনিক টু এনি পারসন হু ইস ওয়ার্কিং। সো যেটা হয়তো পারসন টু তোকে পারসন আরো হেল্প ডিভাইড করতে করবে। পারে। হুম, পারসন টু এটা সত্য পারসন, কথা। ওয়ার্ক টু ওয়ার্ক, টপিক টু টপিক অনেক ভ্যারি করবে। সো ইয়া আ এটাই, আই লাইক দ্যাট। এটাই হচ্ছে এটাই হচ্ছে আমার এই সিরিজের মূল উদ্দেশ্য। আমি এতগুলা মানুষ প্রায় ২০ জন মানুষের সাথে আসলে এই কনভারসেশনটা চালাচ্ছি। এটা ফিগার আউট করা যে পারসন টু পারসন জিনিসটা কিভাবে ভ্যারি করে। মানুষের ইউজফুলনেসটা কেমন? মানুষ এটাকে কিভাবে দেখে? কোন ফিচারটা গুরুত্বপূর্ণ মনে করে? কোনটা তার কাজের, কোনটা কাজের না? যেমন আম আ অডিও ফিচারটা আমার খুব একটা ইউজফুল মনে হয়নি আমার কাছে। মাঝে, মাঝে আমি ইউজ করি, সবসময় ইউজ করি না। কিন্তু একজনের কাছে দেখলাম আচ্ছা। অডিও ফিচারটা Obsidian এ যে আমি জাস্ট বাটন প্রেস করে রেকর্ড করে ফেলি, এটা তার কাছে ম্যাজিকের মতো মনে হইছে।
সো এটাই। ওকে। এটাই আমার ফিগার আউট করা লাগতো যে পারসন টু পারসন কোন ফিচার গুলা তাদের খুব ভালো লাগে, কেন ভালো লাগে এই জিনিসটা আইডেন্টিফাই করা। কোথায় পেইন পয়েন্ট, কি প্রবলেম ফেস করে, কি মেন্টাল ব্লক তারা পায়। অনেকের একটা অনেক মেন্টাল ব্লক থাকে। অনেকে পারফেকশনিস্ট ট্র্যাপ এ পড়ে যায় নোট নিতে গিয়ে। একজনের সাথে আমি কথা বলছি সে পারফেকশনিস্ট ট্র্যাপ এ পড়ে যায়। তার মনে হয় তার নোটটা সে খুব সুন্দরভাবে হেডিং দিবে, সুন্দরভাবে টেমপ্লেট ইউজ করবে। তখন আমি বললাম যে এগুলো আসলে ম্যাটার করে না নলেজ ম্যানেজমেন্টে। জাস্ট ডাম্প ইউর ইনফরমেশন এমনভাবে ডাম্প করো যাতে করে তুমি এটা রিকভার করতে পারো খুব কম সময়ে। দ্যাট ইস দ্যা অনলি ইম্পোর্টেন্ট থিং ইউ নিড টু কেয়ার অ্যাবাউট। নাথিং এলস ম্যাটার। ইনফরমেশন গুলো কানেক্ট করো এবং ডাম্প করো এমনভাবে যাতে করে তুমি ওইটা খুব কম সময়ে রিট্রিভ করতে পারো এবং রিকালেক্ট করতে পারো। অথবা রিফ্লেকশন করতে পারো। এটাই হচ্ছে যে গুরুত্বপূর্ণ আরকি আমার কাছে। আর আমি যদি সেম কোয়েশ্চেনটা তোকে করি, তোর কাছে মনে হয় কোন জিনিসটা তোর বেশি ইউজফুল অবসিডিয়ান এর ক্ষেত্রে আরকি? অবসিডিয়ান আমার হচ্ছে ওই যে গ্রাফিক্যাল ভিউ যেটা, সেটা হ্যাঁ, হ্যাঁ। আমাকে বেশ ওই হেল্প করে কানেক্টিভিটিটা বোঝার জন্য। কারণ আমার হুম, কাজগুলোতে আসলে ওইটা বেশি দরকার, প্যাটার্ন ম্যাচিং, হ্যাঁ? ইন্টারেস্টিং। তো এই জিনিসটা আমার জন্য খুব ইম্পোর্টেন্ট। আরেকটা ওই যে আমি মাল্টিমোডাল ডেটা নিয়ে যেহেতু কাজ করি, হু, 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 যে হু। ভিডিও, অডিও, টেক্সট, ইমেজ এভরিথিং। আমার বললাম না ওই চ্যাপ্টার 5 আমি যখন দেখলাম ইটস লাইক সামথিং দ্যাট আই রিয়ালি ওয়ান্ট। ওইটাই আমার দরকার। বুঝতে পারছি। ওইটাই আমার দরকার। আর এখন যেহেতু ওই যে ওভারলিফ আমি একটা বিশাল বড় হয়তো একটা ডকুমেন্ট নিয়ে কাজ করব। তো সেটাকে আমি কিভাবে এখন ট্রান্সফার করব? যেহেতু এখানে ওই যে মাল্টিমোডাল জিনিসপাতি থাকবে। ইভেন এই যে অডিও ফিচারের কথা বলতেছিস না, অডিও থেকে কিন্তু আসলে যে টাইম স্ট্যাম্প থেকে ইভেন আমি যদি XML একটা ডাটা অডিও আচ্ছা, থেকে তো XML আচ্ছা। নেয়া যাওয়া যায়। ওইটার কি আর ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো জানা যাবে। আমি টাইম তোকে স্ট্যাম্প সম্পর্কে এ জানা যাবে। একটা এগুলো কিন্তু সাজেশন দিব সেক্ষেত্রে। আমি তোকে একটা সাজেশন দিব। আমি যে প্লাগইনটার কথা বললাম, সেটাতে না গিয়ে তুই যে কাজটা করতে পারিস, এই কাজটা আমি করছি। ইয়ের জন্য, আমার হচ্ছে হুম, ব্লগের জন্য। যেমন হুম, যেহেতু তোর ল্যাটেকে যাওয়া লাগবে, আমি তোকে একটা সাজেশন দিই। যেটা করতে পারিস, যেটা সবচেয়ে ইজি হবে আরকি তোর জন্য। ওই ব্লগের আমি Obsidian এ যখন কোনো পার্টিকুলার একটা ইয়ে করতাম, ব্লগ লিখতাম, সেটা হচ্ছে ওই Jekyll, GitHub এর পেজের কিছু একটা ফরমেট আছে। ইমেজের ফরমেট, তারপর ভিডিওর ফরমেট চেঞ্জ করতে হয়। সিনট্যাক্স চেঞ্জ করতে হয়। মেইন লেখা সেম থাকে। ওগুলো আমি আগে ম্যানুয়ালি করতাম। পরে আমি হচ্ছে এআই এর সাহায্য নিয়ে একটা প্লাগইন বানাইছি। যেটার সাথে দাসপ্রেস নামে একটা প্লাগইন বানাইছি। যে প্লাগইনটা হচ্ছে যে কি এই হুম, সিনট্যাক্স গুলা সে অটোমেটিক কনভার্ট করে দেয়। করে আমাকে ফাইনালি Jekyll ব্লগের ফরমেটে সে আউটপুটটা জেনারেট করে দেয়। ওইটা আমার ওপেন সোর্স প্রজেক্ট, নাম হচ্ছে দাসপ্রেস। ওই প্রজেক্টটা দেখলে তুই যে ওকে, এক্সাম্পলটা পাবি, তুই যেটা করবি ক্লড এ গিয়ে তুই বলবি আমার এরকম একটা মাল্টিমোডাল মার্কডাউন আছে সেটাকে তুমি ল্যাটেক এর ফরমেটে কনভার্ট করে দিবা। আমার ইমেজের গুলা এভাবে কনভার্ট করবা, ভিডিওটা এভাবে কনভার্ট করবা, অডিওটা এভাবে কনভার্ট করবা, করে আমার ল্যাটেক এর সিনট্যাক্স এ বসিয়ে দিবা। তাইলে তুমি আমাকে জাস্ট একটা সিম্পল পাইথন স্ক্রিপ্ট দাও যেই আমাকে এই মার্কডাউন টু ল্যাটেক এর টেমপ্লেটটা দিবে। জাস্ট মেইন বডি, নট হেডার এন্ড ফুটার। কারণ হেডার এন্ড ফুটার টেমপ্লেটের উপর ডিপেন্ড করে, তাই না? মেইন বডিটা জেনারেট করলে ওটা পেস্ট করে দিলেই তোর ইয়াতে হয়ে যাচ্ছে। এটা তোর জন্য ইজিয়েস্ট পাথ হবে আই গেস। এবং কোডটা জেনারেট করতে ১০ মিনিটও লাগবে না ক্লড দিয়ে। আই সি। ইয়া। I'll explore that definitely because আমি এটা নিয়ে যেহেতু কাজ করতেছি এবং এক প্রজেক্ট থেকে হয়তো আমি Obsidian অনেকগুলো ফিচার আমার হাতে চলে আসবে। হুম, So, ওইটাই। okay. And I will show the work in GitHub. So anyways, so দ্যাটস গ্রেট। uh, yeah. Okay. উম এটাই। আমার জন্য তাইলে এটুকুই আমরা ছিল। মোটামুটি হুম। হ্যাঁ, তাইলে মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আ তোর কি কিছু হুম। বলার আছে? আর আমি জাস্ট তুই বলার আগে আমি বলে রাখি, সজীবের অবশ্যই পডকাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমারটা করলে করলেন, না করলে নাই। ওটা খুব না, ইউজফুল না মনে হইছে আমার সবারটাই কাছে। করতে হবে এবং আমারটার যারা নাম ইয়াং হচ্ছে Tech জেনার and Tales by সজীব ঘোষ। যারা ইয়াং জেনারেশন আমি বলব যে ওর পডকাস্টটার মধ্যে অনেক মানে হাই প্রোফাইল মানুষজন আসে। এটা অনেক হেল্প করবে যে কেরিয়ার পাথটা বুঝতে, জিনিসগুলা বুঝতে। তারপর আর আমার পডকাস্টটাও হচ্ছে যে যদি মনে হয় ইউজফুল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই দিবেন। আমি সবসময় বলি যে এই জিনিসগুলা মোটিভেশন হিসেবে কাজ করে, যেটা আসলে লং টার্মে কাজ করতে আমার কাছে মনে হয় ফুয়েল হিসেবে থাকে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার চ্যানেলটার নাম হচ্ছে YouTube এ চিন্তালয় ল্যাব। আম মানে এটা হচ্ছে হ্যান্ডেল আর নাম হচ্ছে চিন্তালয়। আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব। আর Facebook ও নাম হচ্ছে চিন্তালয় ল্যাব। আর বাংলা নাম হচ্ছে চিন্তালয়। সো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে কি সজীবকে অনেক ধন্যবাদ এইজন্য যে আমার এই পডকাস্টে গিনি পিগ হওয়ার জন্য। আম আমি আসলে হ্যাপি অনেক টু। কিছু শিখতে পারছি এবং আমি অনেক কিছু শিখতে পারছি এবং আমার এই এক্সপেরিয়েন্স গুলো আমার কনটেন্ট ক্রিয়েশন এ অনেক হেল্প করবে আশা করি ইন ফিউচার এ। আর এটার উপর একটা বই লিখতেছি যেহেতু সেখানেও হেল্প করবে। সি ইউ। থ্যাংক ইউ শুভঙ্করকে আসলে এই দারুণ একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আর আমি জানি এটা অনেক, অনেক মানুষকে আসলে পজিটিভলি ইমপ্যাক্ট করবে। আর কন্টিনিউ টু ডু দ্যাট ডেফিনিটলি।
অ্যান্ড আমি অপেক্ষায় থাকবো ওই বইটার জন্য। আর হচ্ছে যেটা মানে পার্সোনালি জিনিসটা আমাকে নতুনভাবে জিনিসগুলো শেখাতে এবং আমার কাজটাকে অপটিমাইজ করতে আসলেই হেল্প করছে। সো যারা এই জিনিসগুলোকে যে ফ্রিকশন কমানোর যে ব্যাপারটা থাকে না? এটা যারা সবার জন্য এটা প্রায়োরিটি হওয়া উচিত আসলে। তাহলে দেখা যায় যে আমার যদি ৫-১০ মিনিটও কোনো একটা জায়গা থেকে কমে যায়, I can invest to another thing. Even you can invest to yourself, invest on yourself, right? That's true. That 5 to 10 minutes, that is important. So yeah, thank you and অবশ্যই ওর চ্যানেল এবং ওর আমি বলব যে আমি শুরু করছি অপশন স্টার্ট হেয়ার দিয়ে। Yeah, people should start with that one. Then there's another series. I will go to that series that way. আরো ডিপার ইস্যু যাওয়ার জন্য। আর যত এই ভিডিওগুলো আপ হবে, প্রত্যেকেই বিভিন্ন পার্সপেক্টিভে সবগুলো হুম, দেখতে পারবে। So হুম। do subscribe his channel, his like, follow his page, and definitely আমারটাও করবেন। So অবশ্যই, এই আর কি। অবশ্যই। Thank you. Thank you নতুনদের অবশ্যই মোটিভেট ইনভাইট করতে করার হবে। জন্য। থ্যাংক ইউ। আমি না, তাহলে আমি রেকর্ডিংটা অফ সবসময় করে দিই। মোটিভেট করি পজিটিভ জিনিসগুলোকে। আর আমি নিজে মোটিভেটেড হয়ে আমি শুরু করছি। অ্যান্ড ক্রেডিট গোস টু শুভঙ্কর। থ্যাংক ২০২২ ইউ। সালে আমার সাথে আমি কথা বলছিলাম। ওর ভিডিওগুলো যখন আসছে আমি কথা বলছিলাম যে, হাউ ক্যান আই স্টার্ট? পরে আমার ওই যে স্টার্ট করার একটা ফ্রিকশন ছিল মানসিক অনেক। ব্লক, মেন্টাল ব্লক ছিল। এই মেন্টাল ব্লকটা আমার আবার যখন রিসেন্টলি যখন আমি যে এই পিএইচডি শেষ করলাম, ওকে নাও দেখি আমি এই জিনিসগুলোকে একটু কনভার্ট করতে পারি কিনা, কিছু করতে পারি কিনা। দেন ফিলস লাইক ওকে এতদিনের জমানো চিন্তাগুলো, এতদিনের যে পার্সপেক্টিভ গুলো, আই শুড স্টার্ট নাও। And হুম, I think it will help others, ওকে। just like থ্যাংক ইউ his ভেরি মাচ। things helped me. সি ইউ। আমি তাহলে Thank you. রেকর্ডিংটা অফ করতেছি তারপর কথা বলি, হ্যাঁ? Sure.